স্ক্রিনটা কি দেখা যাচ্ছে জি ভাইয়া? ভাইয়া, ওকে। দেখা যাচ্ছে। তো আজকে আমাদের যেহেতু এটা একটা ফ্রি ক্লাস এবং এটা থিওরি ক্লাস হবে। থিওরির উপরে আমি জিআরই একদম, যেহেতু একদম ইনসেপশন আজকে শুরুর দিকে, আমরা একটু জিআরই সম্পর্কে একটু কথাবার্তা বলি যে কোয়ান্টে আসলে কি টাইপের কোশ্চেন থাকে। জিআরই কোয়ান্টের জন্য আমাদের 4 ধরনের কোশ্চেন টাইপ থাকে। হ্যাঁ, আগে আমরা একটু কোশ্চেন টাইপ নিয়ে একটু আলাপ করি, তারপর আমরা থিওরি ক্লাসে চলে যাবো। যে কোশ্চেন তো আমরা জানি যে এমসিকিউ টাইপের হয়, বাট সবগুলো এমসিকিউ, আবার একটু স্পেশাল কিছু আছে নিউমেরিক এন্ট্রি, এগুলো নিয়ে আমরা একটু ছোটখাটো অল্প একটু ব্রিফ দিই। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা একটু দেখে নিন। জিআরইতে 1 নম্বর আমরা হচ্ছে এমসিকিউ এমসিকিউ কোশ্চেন পাবো। এমসিকিউ কোশ্চেন মানে হচ্ছে যেটা আমরা জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো ওইখানে যখন আপনাকে অপশন দেওয়া থাকবে 5টা অপশন, এরকম এ বি সি ডি ই করে 5টা অপশন এরকম করে দেওয়া থাকবে। তো এগুলোর পাশে ধরুন এটা হচ্ছে এ অপশন, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, অ্যান্ড সো অন, এভাবে ডি থাকবে, ই থাকবে। তো প্রত্যেকের পাশে এরকম আমরা একটা করে রেডিও বাটন দেখতে পারবো, এগুলোকে রেডিও বাটন বলা হয়। তো এই বাটনের বিশেষত্ব হচ্ছে আপনি যখন ক্লিক করবেন তখন সেই বাটনটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না আমার আনসার এ না, আমার আনসার হয়তো বা ডি, আপনি যখন আবার ডি কে ক্লিক করবেন তখন এই এটা একটু আগে যেটাকে সিলেক্ট করেছেন সেটা আনসিলেক্ট হয়ে যে ডিটা সিলেক্ট হবে। দ্যাট মিনস আপনি আপনার অপশনের মধ্যে অল্টার করতে পারবেন। সো এটা কোনো সমস্যা না, একবার সিলেক্ট করে ফেললে এটা যে আনসার দেওয়া যাবে বিষয়টা তা না। এটা হচ্ছে এমসিকিউ, আমরা এটা জানি। দেন জিআরইতে আর এক টাইপের এমসিকিউ কোশ্চেন থাকে, যেটাকে হচ্ছে আমরা বলি যে মাল্টিপল এন্ট্রি কোশ্চেন। মাল্টিপল আনসার অথবা মাল্টিপল এন্ট্রি, যেটা আমরা বলি না কেন, সেটা কেমন? সেখানে আপনাকে এফ পর্যন্ত, জি পর্যন্ত অথবা এইচ পর্যন্ত এরকম কিছু অপশন দেওয়া থাকবে এবং প্রত্যেকটা অপশনের পাশে এরকম একটা চেক বক্স, এরকম একটা বক্স দেওয়া থাকবে প্রত্যেকটা অপশনের পাশে। এটার পাশে আর রেডিও বাটন থাকবে না। এ বি সি ডি ই, এখানে আরো কয়েকটা অপশন থাকবে, ই এফ এরকম থাকতে পারে, এফ জি। তো আপনি এইটার মাল্টিপল এন্ট্রি মানে হচ্ছে কোনো একটা আনসার। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে যে রুট ওভার 4 এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 4, এরকম বললাম। দেন হোয়াট ইজ এক্স, আমার কোশ্চেন হচ্ছে এটা। তো এ নাম্বার অপশন আপনার 2 দেওয়া আছে, বি নাম্বার অপশন আপনার 3 দেওয়া আছে, সি নাম্বার অপশন আপনার -2 দেওয়া আছে, অ্যান্ড সো অন, এরকম আরো অনেক অপশন দেওয়া আছে। ধরেন এটা দেওয়া আছে হচ্ছে 6, এটা দেওয়া আছে হচ্ছে 1। তো তখন আপনি যখন এক্স কে রুট ওভার করবেন তখন আপনার আনসার কি কি আসবে? মানে এক্স এর ভ্যালু যেহেতু 4 এর রুট ওভার হচ্ছে 4, তাহলে আপনার আনসার কি কি হওয়া উচিত? ডেফিনেটলি আমরা জানি যে কোনো একটা ভ্যালুকে যখন আমরা কোনো একটা স্কোয়ার নাম্বারকে আমরা রুট ওভার করি তখন আমাদের আনসার, আমাদের ভ্যালু কিন্তু দুটো আসে, প্লাস মাইনাস দুটো। এবং এটা অবশ্যই জিআরইতে খুবই মেনটেন করা হয়। কখনো প্লাস ভাবার কোনো কারণ নাই যে শুধু পজিটিভ নাম্বারটা আমরা নিব, সবসময় আপনাকে প্লাস এবং মাইনাস দুটো ভ্যালু আপনাকে কাউন্ট করতে হবে। সো আপনার এখানে আনসার কিন্তু +2 এবং -2 বোথ। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই +2 আনসারের উপরে ক্লিক করবেন তখন এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। এন্ড যখন আপনি হচ্ছে -2 এর উপরে আবার ক্লিক করবেন তখন এটার উপরও টিক চিহ্ন চলে আসবে। এরকম করে যে আপনি যতগুলো অপশন আছে চাইলে প্রত্যেকটা অপশনের উপর টিক দিতে পারেন, প্রত্যেকটা এরকম সিলেক্ট হয়ে যাবে। দ্যাট মিনস এটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি। আগেটা ছিল এমসিকিউ, এটাও এমসিকিউ, বাট এখানে যখন আপনার কোশ্চেনের আনসারের ভ্যালু 1 এর অধিক হবে তখন এরকম চেক বক্স দেওয়া থাকবে। সো আপনি এখানে অনেকগুলো অপশন চেক করতে পারবেন। সো আপনার আনসার যদি এরকম হয় যে 3টা আনসার +-2 সাথে হচ্ছে -3 হচ্ছে আপনার আনসার, তাহলে এখান থেকে কারণ আরেকটা অপশন আছে -3, এইটাকেও আপনাকে মার্ক করতে হবে। জিআরইতে কোনো পার্শিয়াল মার্ক নেই। পার্শিয়াল মার্ক নাই মানে হচ্ছে কোনো একটা কোশ্চেনের আনসার যা এক্স্যাক্টলি আপনাকে সেটাই দিতে হবে। এখানে যদি আনসার আপনার +2 আর -2 দিয়েছেন কিন্তু এই -3টা আপনি আনসার করেন নাই, সেক্ষেত্রে এটা ভাবার কোনো কারণ নাই যে আপনাকে অর্ধেক মার্কস দেওয়া হবে। আপনি ইদার 0 অথবা 1 পাবেন। সো আপনি যেহেতু এটা আনসার করেন নাই, দ্যাট মিনস ইউ উইল গেট 0। আপনি 0 পাবেন, এই কোশ্চেনটার জন্য কোনো মার্ক পাবেন না এবং জিআরইতে কোনো নেগেটিভ মার্কিং নেই। সো এটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি কোশ্চেন। আরেক ধরনের কোশ্চেন আমরা পাবো, সেটাকে বলা হয় যে নিউমেরিক এন্ট্রি কোশ্চেন। নিউমেরিক এন্ট্রি কোশ্চেন। ওকে, সো একটু আগে আমরা যেটা দেখলাম যে মাল্টিপল এন্ট্রি কোশ্চেন, এই কোশ্চেনগুলোর ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে, কারণ একের অধিক আনসার যদি হয় সেক্ষেত্রে আপনি যদি একটাও মিস করে যান, একটাও যদি মিস করেন তাহলে আপনি আনসারটা পারবেন না, আপনার কোশ্চেন আনসারটা হবে না। তো একটু আমরা খেয়াল রাখতে হবে এখানে যে এগুলোর ব্যাপারে আমরা কি কি করছি এবং আনসার গুলো কত রকমের ভাবে আসতে পারে। সো এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করার ব্যাপার আছে। নিউমেরিক এন্ট্রি কোশ্চেন মানে হচ্ছে আপনাকে এরকম একটা ধরেন একটা কোশ্চেন দেওয়া আছে, কিছু একটা আর্গুমেন্ট, ফাইনালি কিছু একটা জানতে চাইলো।
দেন এটার নিচে কোনো অপশন পাবেন না আপনি, এবিসিডি কোনো ধরনের অপশন পাবেন না, যা পাবেন সেটা হচ্ছে এরকম একটা ছোট একটা বক্স, একটা লম্বা এরকম একটা বক্স দেওয়া থাকবে। এই বক্সটার ভিতরে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে একটা কার্সর, মাউসের আমরা যে দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সময় যে মাউসের যে কার্সরটা, কিবোর্ডে যে কার্সরটা ব্লিঙ্ক করতে থাকে, এরকম একটা কার্সর এখানে ব্লিঙ্ক করতে থাকবে। এর মানে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে কিছু একটা লিখতে হবে। আচ্ছা এক্সকিউজ মি, একটা সেকেন্ড একটু হোল্ড করবেন আপনারা। ওকে, সো যেটা বলছিলাম, সো নিউমেরিক এন্ট্রি কোশ্চেনের ভিতরে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে একটা কিবোর্ডের কার্সরটা ব্লিঙ্ক করতে থাকবে, দ্যাট মিন্স, এবং তারপর আপনার কিবোর্ড থেকে আপনি এখানে লিখতে পারবেন। সো ধরুন কোন একটা কোশ্চেনের আনসার হচ্ছে 27.32, আপনাকে এখানে লিখতে হবে 27.32। এটা কিন্তু কোনো অপশন নাই, আপনি আনসার বের করবেন ফিনালি যে আনসারটা হবে সেটা। ওকে, সো এক্স্যাক্টলি আপনার আনসার যদি হয় 27.32, আপনাকে 27.32 লিখতে হবে। আপনি যদি 27 লেখেন ইউ উইল গেট 0। ওরা এখানে ইনস্ট্রাকশন হিসেবে দেবে, এবং নিউমেরিক এন্ট্রি কোশ্চেনে একটা কমন প্র্যাকটিস হচ্ছে যে ওরা বলে দেয়, যদি দশমিকে কোনো আনসার আসে তাহলে বলে দেয় যে কত ঘর পর্যন্ত আপনি আনসারটা লিখবেন। দশমিকের ঘর, ফর এক্সাম্পল ধরেন আপনাকে বললো যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আপনার আনসার লিখতে। সো ধরুন আপনি ক্যালকুলেশন করে আপনার আনসারটা পেয়েছেন যে 46.3296, এরকম একটা আনসার পেয়েছেন আপনি, কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে দশমিকের পরে 2 ঘর আনসার লিখবেন। সো আপনি যদি এইখানে মানে অতিরিক্ত মাতবরি দেখায় এখানে যদি লেখেন যে 46.3296 সবটাই লিখে দিলেন, ইউ উইল গেট 0। ওরা আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক ততটুকু 2 ঘরেই লিখতে হবে আপনাকে, এবং যদি অ্যাপ্রক্সিমেট করতে বলে অ্যাপ্রক্সিমেট করবেন, অ্যাপ্রক্সিমেট করতে না বলে করবেন না। আমি কি বুঝাতে পারলাম? সো আনসার গুলো আসলে এইরকম। সো ওরা এই ইনস্ট্রাকশন গুলোতে ইচ্ছা করে এই কাজটা ওরা করে, ইনস্ট্রাকশন দিয়ে দেয় এবং জানে যে স্টুডেন্টরা হয়তো অনেক সময় খেয়াল করে না এবং ওই ট্র্যাপের মধ্যে পড়ে, এবং যা হওয়ার তাই হয়, মার্কসটা পায় না। এটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি কোশ্চেন, রাইট? দেন হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন আছে যেটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন। তো কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেনটা কি? কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন শুধুমাত্র জিআরই নামক পরীক্ষাতেই আসে, অন্য কোনো এক্সামে আসলে এটা থাকে না। তো এটা একটা ভিন্ন জিআরই একটা তৈরি করেছে। সেখানে হচ্ছে আপনাকে কোন একটা আর্গুমেন্ট দেওয়া থাকবে, কিছু একটা এখানে বলা থাকবে, কোন একটা কোশ্চেনের মতো কিছু একটা বলা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। কোন একটা কোশ্চেন, এই জায়গায় কোশ্চেনের শুরুতে কিছু একটা লেখা থাকতে পারে। ফর এক্সাম্পল আমি বললাম যে ABC is a equilateral triangle, এরকম একটা কথা বলা থাকলো হয়তো, মানে একটা ইনফরমেশন দিল আপনাকে, অথবা এখানে একটা রিয়েল কোশ্চেনও দেওয়া থাকতে পারে, একটা নর্মাল একটা অঙ্কের কোশ্চেনও দেওয়া থাকতে পারে। দেন এখানে লেখা থাকবে এ, এখানে থাকবে হচ্ছে বি। এই মানে হচ্ছে এটা হচ্ছে এ নামক একটা সেগমেন্ট আর এটা হচ্ছে বি নামক একটা সেগমেন্ট। তো এর নিচে কিছু আবার একটা জিনিস দেওয়া থাকবে, ফর এক্সাম্পল বলা হইলো যে এরিয়া অফ এ, কথার কথা এরিয়া অফ এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি। আর এখানে বললো যে অ্যাঙ্গেল এবিসি, এরকম একটা কিছু বলা থাকলো। সিম্পল, এরকম জাস্ট ফর এক্সাম্পল হিসেবে আপনাকে দেখালাম যে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ এবিসি দেওয়া আছে, যেটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেন হচ্ছে এরিয়া অফ এবিসি, এবং থাকলো এই বি এর নিচে লেখা আছে হচ্ছে অ্যাঙ্গেল অফ এবিসি। এখন আপনার কাজটা কি? আপনার কোশ্চেনটার নাম যেহেতু কোয়ান্টিটেটিভ কম্পারিজন, সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এইটা হচ্ছে কোয়ান্টিটি এ, এটাকে আমরা কোয়ান্টিটি এ বলি, এটার নিচে যা লেখা থাকবে সেটা হচ্ছে কোয়ান্টিটি এ, আর এটা হচ্ছে কোয়ান্টিটি বি। আপনি এই কোয়ান্টিটি এ এর ভ্যালু বের করবেন, জানবেন ভ্যালুটা কি হতে পারে, কোয়ান্টিটি বি এর ভ্যালুটাও জানবেন ভ্যালুটা কি হতে পারে। দেন আপনাকে এই দুটো কম্পেয়ার করতে হবে। যদি দেখেন যে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি, তাহলে আপনার আনসার হচ্ছে এ। যদি দেখেন যে কোয়ান্টিটি বি ইজ গ্রেটার দেন এ, তাহলে আপনার আনসার হচ্ছে বি। যদি দেখেন যে কোয়ান্টিটি এ ইকুয়াল বি, তারা একজন হচ্ছে বড় না, দুজনই সমান, তাহলে আপনার আনসার হচ্ছে সি। আর যদি দেখেন যে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি এর মধ্যে কোনো রিলেশনশিপ নাই, মানে আপনি এদেরকে মধ্যে কোনো জাস্টিফাইবল রিলেশনশিপ করতে পারছেন না, না বড় না ছোট, কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে, অথবা এরকম কিছু একটা কোনো রিলেশনশিপ করা যাচ্ছে না, দেন ইউর আনসার ইজ ডি। সো এটার ক্ষেত্রে আপনার এখানে অপশন দেওয়া থাকবে এ বি সি ডি, সেগুলো রেডিও বাটন হবে। ওকে, সো রেডিও বাটন থাকবে, সো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনার আনসার কোনটা। এইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেনের
আহ, ধারণা আর কি। সো আপনারা কি এখন বলতে পারবেন যে তাহলে এই আমি যে কোশ্চেনটা লিখলাম এই কোশ্চেন আনসারটা কি হবে? এ হবে ভাইয়া। এ হবে। আচ্ছা, কেন ভাইয়া এ হবে? এরিয়া অফ এবিসি কি কারণে, কেন বড়? যেহেতু এ বলেছেন সেই হিসাবে এরিয়া অফ এবিসি কোন এবিসি চেয়ে বড় কেন হবে? মানে আপনি কি থিওরি দিয়ে কিংবা কিভাবে চিন্তা করলেন, কিভাবে বের করলেন যে হ্যাঁ কোনটা বড় হলো? ভাই কোনটা যদি বড় হয় তাহলে তো তার সাপেক্ষে বাহুটাও বড় হবে। আর যেহেতু তিনটার গুণফল, সেক্ষেত্রে ওইটা বড় হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, বড় হওয়ার বা সম্ভাবনা আমাকে আছে। তো হুম। ওইখানে তো কি কোনো এবিসি এর কোনো মান দেয়া থাকবে না ভাই? আমি এক্স্যাক্টলি যে কোশ্চেনটা দিচ্ছি এটাই মনে করেন কোশ্চেন, এটাই জের পরীক্ষায় আসছে, তাহলে আনসার কি হবে? আমি এটাই বললাম যে এটাই কোশ্চেন আপনার, তাহলে আপনার আনসার কি? এটা ডি হবে না? এটা ডি হওয়া এটা উচিত এক্স্যাক্টলি। এমবিগুয়াস হয়ে যাবে ভাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডি এটা হওয়া উচিত। ঠিক করা যাবে না। বিকজ আমরা এখান থেকে জানি না যে, জি। আমি শুধুমাত্র বলছি যে ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো কোন এবিসি এটার ভ্যালু আমি জানি 60। যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার মানে হচ্ছে তার তিনটা কোণই সমান, তার মানে হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 60, এটা আমি জানি। বাট ডু ইউ নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি, এরিয়া অফ এবিসি? এবিসির এরিয়া তো আপনি জানেন না। এবিসির এরিয়া কি আপনার জানা আছে? জানেন না, কারণ আমি তো এরিয়া বের করতে হলে আমার বেজ লাগবে অথবা হাইট লাগবে, বেজ হাইট দুটোই লাগবে, অথবা তিনটা সাইডে তিনটা বাহুরই আমার দৈর্ঘ্য লাগবে, সেটাও দেওয়া নেই, কিছুই দেওয়া নেই। So আপনি তো এটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না। এটা একটা আহ, এটা একটা প্যারামিটার, এটা আরেকটা প্যারামিটার, উই ক্যানট মেজার। সো আমি বলতে পারবো না এটা এ গ্রেটার দেন বি কিনা, আমি বলতে পারবো না বি গ্রেটার দেন এ কিনা, সমান কিনা তাও বলতে পারবো না। আর এবিসি হতে পারে কিন্তু অ্যাঙ্গেলের সমান, তাদের এরিয়া কি 60 ডিগ্রি 60 হতে পারে না? অ্যাঙ্গেলের পরিমাণ তো 60, তাদের এরিয়া কি 60 হতে পারে না? ধরুন বেজ একটা নিলাম, হাইটও আমি সেই হিসাব করে নিয়ে দেন হচ্ছে হাফ করার পরে 60 বাইরে হলো, হইতে পারে না? হতে কিন্তু পারে। তো ধরেন বেজ হচ্ছে আপনার 12, হাইট হচ্ছে আপনার 10, তাহলে এটার এরিয়া কত হবে? 10 গুণ 12 গুণ হাফ, 60 হয়? 60 কিন্তু হয়। সো তখন কিন্তু আবার এই ইকুয়ালস বি হতে পারে। সো অনেক কিছু হতে পারে, বাট আমরা কিন্তু কোনো এক্সাক্ট ইনফরমেশন জানলাম না, পরিমাণটা করতে পারি না, দ্যাটস আমার আনসার কিন্তু ডি। এইরকমই হচ্ছে ব্যাপারটা আর কি, ঠিক আছে? অ্যান্ড আরেকটা ইনফরমেশন হচ্ছে যে দিস ইজ নট নেসেসারিলি যে আপনার এখান থেকে ভ্যালুটা দেওয়াই থাকবে, কোশ্চেন সবসময় যে এরকমই থাকবে তা কিন্তু না। এখানে একটা ইকুয়েশন থাকতে পারে, এখানে আরেকটা ইকুয়েশন থাকতে পারে, অনেক কিছু যা ইচ্ছা তাই থাকতে পারে। আপনার কাজ হচ্ছে ভাই সামহাও এর যে কোয়ান্টিটি আছে সেটাকে আপনি মেজার করবেন, বি এর কোয়ান্টিটি মেজার করবেন। যদি এখানে কোনো আর্গুমেন্ট দেওয়া থাকে তার উপরে বেস করে চিন্তা করবেন, আর অনেক সময় এটা নাও থাকতে পারে, শুধু এ আর বি দেওয়া থাকতে পারে, তখন আপনি এইটা বের করলেন, এটা বের করলেন, তার মধ্যে কম্পারেট চলে যাবেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? বাট আমি যেটা বলতে চাচ্ছি যে নট অলওয়েজ আপনার এর এক্সাক্ট ভ্যালুটাই বের করতে হবে, বি এর এক্সাক্ট ভ্যালুটাই বের করতে, যেহেতু আমার এখানে মূল খেলাটা হচ্ছে কম্পেয়ার করা, কে বড় কে ছোট। এখন সে কত ভ্যালু হয়ে বড় হয়েছে সেটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না। আপনি যদি এরকম প্রেডিক্ট করতে পারেন যে ভাই আমি দেখতে পাচ্ছি সামহাও, মনে করেন আরেকটা কোশ্চেন দেওয়া আছে, সেইখানে যেই আর্গুমেন্টটা দেওয়া আছে সেইটার ভিতর থেকে এর যে ভ্যালুটা সেটা ধরেন না সবসময় হচ্ছে একটা পজিটিভ ভ্যালু পাবেন, আপনি এটা ওইখানকার আর্গুমেন্ট কিংবা কোশ্চেন দেখে আপনি আন্দাজ করলেন যে এটার ভ্যালু সবসময় পজিটিভ, এবং আপনি এটাও জানতে পারলেন যে বি এর যে মানগুলো সেই মানগুলো সবসময় নেগেটিভ আসবে। তাহলে আপনার কিন্তু এই জায়গায় এক্স্যাক্টলি এর মানটা, মানে এর নিচে যে জিনিসটা আছে এক্স এর মান অথবা ওয়াই মান, যাই যেটা বের থাকুক না কেন, সেটার ভ্যালুটা আপনার বের করার প্রয়োজন না, কারণ আপনি জানেন যে একটা পজিটিভ নাম্বার সবসময় একটা নেগেটিভ নাম্বার থেকে বড় হবে। তো আপনার কিন্তু প্রয়োজন নাই যে নাম্বারটা কত, আপনি এখান থেকে আইডিয়া করলেন যে ভাই নাম্বারটা আর যাই হোক সে একটা পজিটিভ নাম্বার হবে, আর এখান থেকে আইডিয়া করলেন এই নাম্বারটা যাই হোক নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার হবে। সো ইউ ডোন্ট নিড টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু। সো আপনি আইডিয়া করছেন, সো আপনি এখান থেকে কিন্তু আনসারটা দিয়ে দিতে পারবেন। সো সবসময় যে আমরা একদম এক্সাক্ট আনসারটা বের করতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে বিষয়টা তাও কিন্তু না। সো এটা আমরা একটু মাথায় রাখবো, তাতে করে আমার সময় বাঁচবে। আপনি এটা চাইলে করতে পারেন যে এক্সাক্ট নাম্বারটা আমি বের করি, তাতে কি হবে, আপনার নাম্বার সময়টা নষ্ট হবে। অলরাইট। সো এই হচ্ছে টোটাল 4 টাইপের জিআরই তে আমরা কোয়ান্ট সেকশনে কোশ্চেন পাবো। এবং জিআরই কোশ্চেনের ক্ষেত্রে আমার পাস্ট যে এক্সপেরিয়েন্স না, লাস্ট 8 ইয়ার্স ধরে আমার জিআরই মেন্টরশিপের যে এক্সপেরিয়েন্স সেখান থেকে দেখেছি এখানে প্রচুর প্রচুর কোশ্চেন সলভ করে কিংবা স্টুডেন্টদের সাথে সবকিছু মিলে যে একটা যে জিআরই ওরা যে কোশ্চেন গুলো তৈরি করে এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের বাংলাদেশি যে বাংলাদেশে যে কোশ্চেন যেভাবে করা হয় সেভাবে না, ওদের একটা বিশাল বড় রিসার্চ টিম আর এন্ড টিম আছে। এই টিমদের কাজ হচ্ছে এই প্রতিদিন এই কোশ্চেন, নানান ধরনের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা, এবং জিআরই কোশ্চেন গুলো কিন্তু সবসময় নির্ভুল হয়। আপনি কখনোই এখন পর্যন্ত রিয়েল জিআরই ইটিএস এর যে কোশ্চেন সেখানে কোনো আনসার ভুল বের করা যায় না, কেউ ভুল বের করতে পারে না।
ওরা এগুলো নিয়ে অনেক ধরনের রিসার্চ করে দেন ফাইনালি একটা কোশ্চেনকে সেট করে, এবং সেই কোশ্চেনটা স্টুডেন্টদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া করতে পারে, স্টুডেন্টরা কিভাবে রিয়াক্ট করবে, কি কি ভুল তারা করতে পারে, এটা সব জানে। আপনি 100% শিওর থাকেন, 100-এর বেশি শিওর থাকেন যে কোনো একটা কোশ্চেন দেওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনই জিআরই খুব ট্রিকি হয়। দেখবেন যে সহজ, যেটা সহজ পাবেন সেক্ষেত্রে আপনার একটু মাথায় রাখতে হবে যে এত সহজ কোশ্চেন জিআরইতে আসার কথা, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সামথিং ট্রিক্স অন দ্যাট। খুব সহজ কোশ্চেন দিবে, কিন্তু দেখবেন যে আপনার আপনি যে ট্র্যাপে ওরা আপনাকে ফেলতে চাচ্ছে, যে পিটফলের মধ্যে, সেই পিটফলের মধ্যে পড়লে যে আনসারটা আসবে, দেখবেন যে সেই আনসারটাও আপনার এখানে আছে, এবং এটা 100% শিওর থাকেন অ্যাকচুয়াল আনসার এবং আপনার যে ভুল করা যে আনসারটা, দুটোই সবগুলো আনসার এখানে থাকবে। এটা আপনি 100% নিশ্চিত থাকেন। এখন বলতে পারেন যে ভাই ওরা কিভাবে জানবে? ওরা জানবে, কারণ এই কোশ্চেন সেট করার আগে এরকম শত শত স্টুডেন্টদেরকে দিয়ে এইগুলা ওরা অলরেডি পরীক্ষা নিরীক্ষা করে রাখছে, সো জানে যে কি কি ভুল স্টুডেন্টরা করতে পারে। ওকে, সো জিআরই এই একটা কমন জিনিস হচ্ছে যে সবসময় কিছু না কিছু ট্রিক্স থাকে, কিছু না কিছু ফল থাকে, সো খুব সাবধানে আমরা আনসার দিব। এবং আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো একটা কোশ্চেন যখন ওরা লেখে, লেখার পরে ফাইনালি ধরেন আমি আপনাকে বললাম যে আহ, ধরেন স্যাম অ্যান্ড এলিন, এদের কিছু টাকা পয়সা আছে, এদের কিছু ডলার দেওয়া আছে। দেন ফাইনালি অনেক ধরনের আর্গুমেন্ট দিল যে তাদের টাকা যোগ করলে হয় 300 টাকার বেশি, অথবা তাদের একজনের টাকা হচ্ছে আরেকজনের ডাবল, এরকম অনেক ধরনের কোশ্চেন, এই ধরনের আমরা কোশ্চেন করেছি না। ফিনালি আপনি তো এটা ইকুয়েশন ধরে করবেন, যে আমি বললাম যে স্যাম আর এলিয়েনের টাকা যোগ করলে, এলিয়েনের টাকা যোগ করলে হয়তো বা 300 হয়, এবং আরেকজন বললো, আরেকটা আর্গুমেন্ট হিসেবে বললো যে স্যামের টাকা হচ্ছে এলিয়েনের ডাবল, তার মানে এস ইজ ইকুয়াল টু 2E। সো আপনি এই যে দুটো ইকুয়েশন করলেন, এখান থেকে পরে স্যামের টাকা বের করবেন, অথবা যে কোনো একজনের টাকা বের হবে। তো ও আপনার, ধরেন আপনি স্যামের টাকা বের করছেন, কথার কথা, এবং আপনার কোশ্চেনও চাইছে যে স্যামের টাকাটা কত, কিন্তু ওরা অ্যাকচুয়ালি আপনাকে ডিরেক্টলি স্যামের টাকাটা জানতে চাইবে। ওরা বলবে কি যে স্যামের 3 গুণ টাকা সমান কত, 3 টাইমস, অথবা বলবে কি যে স্যামের টাকা ওই এলিনের টাকার কত গুণ, অথবা স্যামের টাকা কত ভাগের কত ভাগ করলে এলিনের অর্ধেক হতো। মানে আপনি এক্স্যাক্টলি যেই জায়গায় ইকুয়েশন সলভ করার পরে যে ভ্যালুটা পাবেন, 95% ক্ষেত্রে দেখা গেছে যে ওরা এক্স্যাক্টলি সেই ভ্যালুটা পায় না। তো আমাদের নর্মাল প্র্যাকটিস কি, যা যখন আমরা বড় একটা ইকুয়েশন করে সলভ করে এক্স এর ভ্যালু বের করলাম, মনে করে কথার কথা বের করলাম 30, যাই সুন্দর 30 দাগায় ফেলি, এখানে অপশন থাকে, এখানে ধরেন প্রথম অপশনে 30 দেওয়া আছে, আপনি সুন্দর দাগায় ফেলেন, কিন্তু অ্যাকচুয়ালি ও আপনার কাছে এই এক্স এর ভ্যালু চাইবে না, ও হয়তো জানতে চাইবে যে x/3x/2 এর ভ্যালু কত। এটা কোশ্চেনে বলবো যদিও। তো এই জন্য আমরা ওই ট্র্যাপটা, ওটা আমরা মাথায় রাখি না আর কি। তো এটা একটা কমন, আমার এটা এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে এই কাজটা ওরা খুব বেশি পরিমাণে করে। তো এই জন্য আমার কি বলে, আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা যখন ফাইনাল আনসারটা দাগ দিতে যাবেন, টিক দিতে যাবেন, তার আগে আরেকবার ক্রস চেক করবেন যে কোশ্চেনের লাস্ট পার্টে আপনাকে অ্যাকচুয়ালি কি জানতে চাইছে, ওইটা আপনি আরেকবার একটু ক্রস চেক করে দেন হচ্ছে ফাইনাল আনসারটা দাগ করবেন। ওকে, আচ্ছা, তো যে কোশ্চেন নিয়ে আমরা অনেক ধরনের কথা বললাম, এবার আসি হচ্ছে আমরা আমাদের রিয়েল যে থিওরি যে ক্লাসটা, সেই থিওরি ক্লাস নিয়ে কিছু কথাবার্তা বলি। কি কি থাকবে আজকে, আমরা নাম্বার সিস্টেম অথবা নাম্বার প্রপার্টিজ নিয়ে কথা বলবো। যেহেতু ম্যাথ কোয়ান্ট, তো কোয়ান্টের শুরুতে আমাদের নাম্বার প্রপার্টিজটা খুব ভালোভাবে জানা দরকার। ওকে, একজন এসছেন, ভাইয়া। ভাইয়া কি অবস্থা? দুর্লভ ভাই, শুনতে পাচ্ছেন ভাইয়া? আপনাদের ওইখানে বৃষ্টি বাদল, ঝড় ঝাপটা, ইলেকট্রিসিটির কি অবস্থা? হ্যাঁ, ইলেকট্রিসিটি আছে, ইয়েস। আচ্ছা আচ্ছা, ওকে। তো আজকে সবারই খুব বাজে অবস্থা, অনেকেই টেক্সট করেছেন যে ভাইয়া হ্যাঁ, যারা অফিস থেকে একটু দেরি করছে তাদের তো ভয়াবহ তারা অবস্থা। আসলে উপস্থিত হতে পারছেন না। আচ্ছা, তো দুলাভ ভাই, আমরা হচ্ছে হালকা পাতলা কিছু কথাবার্তা বলেছি। তো হুম, এটার ভিডিও রেকর্ডটাও থাকবে, সমস্যা নেই, এবং আমি কালকে গ্রুপে এটা পেজের মধ্যে এটা দিয়ে দিব, তো আপনারা দেখে নিতে পারবেন, আমি ইউটিউবে আপলোড করে দিব লিংক সহ, তো এটা দেখে নিতে পারবেন। ওকে ওকে বাকি ওকে। জায়গাটা থেকে আমরা একটু ইয়ে করি। তো থিওরি ক্লাসে যেটা আজকে নাম্বার প্রপার্টিজ নিয়ে অল্প কিছু কথা আমি একটু বলতে চাই, যে আপনাদের জিআরইর কোয়ান্ট সেকশনের দুটো জায়গাতে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের আহ, অঙ্কটা সলিউশন করার ক্যাপাবিলিটি বাড়াতে হবে, এটার উপর ডিপেন্ড করছে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে সুইফট ক্যালকুলেশন জানতে হবে, সুইফট ক্যালকুলেশন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এটাকে খুব বদার ফিল করেন, এটা বদার ফিল করার যথেষ্ট পরিমাণে কারণ আছে। রিজন হচ্ছে যে আমরা আমাদের যে একাডেমিক যে লেখাপড়া, সেই লেখাপড়া কখনোই আমাদের ক্যালকুলেশনটা কোনো পেইন ছিল না, কোনো ব্যারিয়ার ছিল না, কারণ আমরা সেই ক্লাস 2-3 থেকেই সুন্দর এরকম একটা যন্ত্রের সাথে পরিচিত। এই যন্ত্রটা আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা দেখে 2 আর 2 যোগ করলেও আমরা ওইটা দিয়ে করি, যে যদি ভুল হয় আমাদের নিজেদের উপর কনফিডেন্স লেভেলটা আসলে এই জায়গায় চলে গেছে।
সো এটা আসলে কারোর দোষ না, দোষটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা, কিছু করার নাই। সো সুইফট ক্যালকুলেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং ক্যালকুলেশন নিয়ে আমি আপনাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলবো, কিভাবে সুইফট ক্যালকুলেশন করতে হবে, মেন্টাল ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ক্যালকুলেশন হচ্ছে আপনি মনে মনে করে ফেলতে হবে। আপনাকে যদিও জিআরইতে আপনাকে একটা বেসিক ক্যালকুলেটর দেওয়া হবে, এই যন্ত্রটা দেওয়া হবে, তো স্ক্রিনে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ, শুধুমাত্র এখানে যে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা অ্যাকশন আপনি করতে পারবেন, আর কোনো কাজ এখান থেকে করা যায় না। তো আপনি এটা আমরা হচ্ছে ডিসকারেজ করি, স্ট্রংলি ডিসকারেজ করি, যত না পারেন খুব বেশি ক্রিটিক্যাল ক্যালকুলেশন হলে তাহলে এটা ইউজ করতে চান, আদারওয়াইজ ম্যাক্সিমাম জায়গাতে আপনাকে মেন্টাল ক্যালকুলেশন করে আনসারটা বের করে ফেলতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি বলি যে 29% অফ 24 কত, এটার জন্য সময় আপনাকে দিলাম আমি অনলি 3 সেকেন্ড। 29% অফ 24 অনলি 3 সেকেন্ড সময়, এবং এটাকে কিন্তু আপনাকে 3 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে হবে, কিছু করার নাই, 3 সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো এটা এইভাবে করি না, আমি তো করবো ভাই, আমার তো সময় লাগবে, 29/24 এই করি, তাই না? তো এই করতে করতে যে যদি আপনি মানে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলেন, তাহলে আহ, বলবো যে আসলে কিছু করার নাই, বাট আপনাকে এটা 3 সেকেন্ড আনসারটা করতে হবে। এখন দেখেন এটা কেমনে করা যায়, 29% অফ 24 এইটা যেই কথা, এটাকে যদি আপনি 24%, আচ্ছা এটাকে আমি একটু ইজি করে দিই, 25 বলে দিলাম যে 29%অফ 25 এটা কত। সো এটা যেই কথা, আমি যদি বলি যে 25%অফ 29, সেটা একই কথা। আপনি 25-29%, 29 যেহেতু একটা বিচ্ছিরি সংখ্যা, এটার এত পার্সেন্ট বের করাটা আপনার জন্য একটু বিরক্তিকর, কিন্তু আপনাকে যদি আমি বলি যে ভাই 29-25% কত, তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা সহজ। এর কারণ হচ্ছে, এর কারণ এর কারণ হচ্ছে যে 25% মানে হচ্ছে আমরা জানি, 25% মানে হচ্ছে 4/1 1/4। এগুলো আমরা ক্লাসে ডেফিনেটলি শিখবো, আমরা এফটিপির ক্লাসে আমরা এগুলো শিখবো যে 25% মানে হচ্ছে 1/4 হয়, মানে 4/1 বলি। সো 29% তার 4/1 6/1 এভাবে বলা যায় না, এটা ফ্র্যাকশনাল পার্ট, বাট আপনি যদি এটাকে উল্টায় ফেলেন, কারণ এই 29% 25 যেই কথা, 25% অফ 29 সেই একই কথা। তো তখন কিন্তু আপনি বলতে পারবেন যে তাইলে আনসারটা হবে 29-এর 4/1 29-এর 4/1 করা আপনার জন্য অনেক সহজ, এটা হচ্ছে 7/25। 25-এর কত ভাগ এরকম একটা ফ্র্যাকশনাল পার্ট করার চাইতে 29-এর 4/1 করা ডেফিনেটলি আপনার অনেক জন্য সহজ। তো এই ধরনের এরকম আরো অজস্র অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচ গুলো আপনার সুইফট ক্যালকুলেশনের জন্য আপনাকে হেল্প করবে, যেগুলো আমি ক্লাসে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। অনেক ধরনের কিভাবে স্কোয়ার রুট করতে হয়, কিভাবে রুট কিউব করতে হয়, 3 সেকেন্ড সময়ের মধ্যে আপনার ক্যালকুলেশনের জন্য 3 সেকেন্ড সময় পাবেন, এর বেশি আপনাকে দেওয়া যাবে না। তো এই সব ধরনের ক্যালকুলেশন শর্টকাট আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো, ঠিক আছে? সো এগুলোর ব্যাপারে, সো সুইফট ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সুইফট ক্যালকুলেশনে যেহেতু কথা বলছি, তো সেই ক্ষেত্রে আমি কিছু হোম টাস্ক আপনাদের বাসায় দিতে পারি, যেটা আপনাদের ক্যালকুলেশনটাকে খুব স্মুথ করবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে টাইমস টেবিলটা মুখস্থ করে ফেলতে হবে। টাইমস টেবিল মানে হচ্ছে আমরা জানি যে ছোট করে নামতা, নামতা আপ টু 20 ঘর পর্যন্ত, 20 ঘর পর্যন্ত, আমরা জানি যে 13 ঘর পর্যন্ত আমাদের, 12 ঘর পর্যন্ত অনেকের মুখস্থ আছে, 13 ঘর পর্যন্ত আছে। আহ, তো আরো একজন জয়েন করলেন ভাই, আর আশা বোঝাই যাচ্ছে যে এত লং টাইম সময় নিয়ে জয়েন করছেন। ওকে জাবিল ভাই, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম অনেকের জন্য, আজকে সবারই আসলে খুব বাজে অবস্থা। তো জি স্যার, ভাই একটু বাইরে ছিলাম তো, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হ্যাঁ, আসতে পারিনি বুঝতে পারছি ভাই, আমি অনেকে আমাকে টেক্সট করছে যে ভাই আজকে তো খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, এটা রেকর্ড থাকতেছে, সো আমি আচ্ছা ইউটিউবে স্যার, এটা আপলোড সমস্যা দিয়ে নেই। দিব, তো আচ্ছা এটা ঠিক দেখে আছে নিতে ভাই, পারবেন। সমস্যা ওকে, নেই। সো টাইমস টেবিল মানে হচ্ছে নামটা আপ টু 20 ঘর পর্যন্ত মুখস্থ করবে, এটা যার করা আছে তার পরীক্ষা মনে করেন যে সে 40% এমনিতেই ভালো একটা স্কোর হয়ে গেল। এটা যে কতখানি আপনাকে হেল্প করবে ইউ ক্যান্ট ইমাজিন। ওকে, তো কালকে থেকে নেমে পড়বেন যে ভাই টাইমস টেবিল 20 ঘর পর্যন্ত। একটু টাফ এই বয়সে মুখস্থ করাটা, আসলে একটু একটু বিরক্তিকর, কিন্তু কিছু করার নাই, একটু করতে হবে। আপনি সময় নিয়ে করেন, 15-20 দিন লাগায় করেন, আস্তে আস্তে ধীরে ধীরে ছোটখাটো। 12 পর্যন্ত তো আছি, বাকি খালি শুধু 8টা ঘর পর্যন্ত মুখস্থ করা হচ্ছে একটু ডিফিকাল্ট, বাট ওটা করে ফেলবেন। আফটার দ্যাট আপনি বাসায় কিছু ছোট ছোট কাজ করবেন, সেটা হচ্ছে যে কোনো জোড় সংখ্যা নিয়ে এগুলোকে 1.5 গুণ 2.5 গুণ গুণ করা শিখবে। ফর এক্সাম্পল ধরেন আপনি 4 নিলেন, একটা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা নেবেন, এটাকে 1.5 গুণ করবেন। তো 1.5 গুণ আমরা এইভাবে লিখতে পারি না, যে 4 কে 1.5 দিয়ে যদি না লিখি তাহলে এইভাবে লেখা যায়। তো কাটাকাটি করলে 2 হলো, তাহলে হলো কত, 6। দেন অ্যাগেন এই 6 কে আবার 1.5 গুণ করবেন, তো তখন হয়ে যাবে এটা 9। যখন আপনি এখানে একটা অড সংখ্যা পাবেন তখন আপনি স্টপ হয়ে যাবেন, যখন আপনি একটা অড সংখ্যা পাবেন তখন আপনি স্টপ হয়ে যাবেন।
আবার ধরেন আপনি নিলেন হচ্ছে ফর এক্সাম্পল 24, তো 24 কে 1.5 গুণ করবেন, তো 24 কে 1.5 গুণ করলে কত হবে, সে আগের মতো 24 গুণ 3/2, তো কত হয়ে যাবে 12 36। দেন 36 কে আবার 1.5 গুণ করবেন, তখন এটা হয়ে যাবে 36 কে যদি করি 18 54। দেন এটাকে আবার 1.5 গুণ করবেন, এরকম করে আপনি করতেই থাকবেন আপ টু যতক্ষণ না পর্যন্ত আপনি একটা অড ভ্যালু পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত একটা অড ভ্যালু পাচ্ছেন এটা আপনি চলতে থাকবেন। এটা হচ্ছে আপনার জাস্ট ক্যালকুলেশনটাকে একটু জাস্ট ছোটকালের ওই ব্যাপার স্যাপার গুলোকে একটু রিকল করবে, এগুলো প্রয়োজন আছে। একটু মনোটোনাস মাঝে মাঝে যখন আপনি হাজারে বসে থাকবেন কিংবা অনেকক্ষণ পড়াশোনা করেছেন ফাঁকে ঝোঁকে, তো এগুলো করবেন আপনার দেখবেন যে একটু ওয়ার্ম আপ হবে। দেন অ্যাগেন আপনি করবেন হচ্ছে আড়াই গুণ, ধরেন 24 কে ধরেন আড়াই গুণ করবেন, তো 5/2, তো 1.5 গুণ, আড়াই গুণ, হ্যাঁ 3.5 গুণ, 1.5 গুণ, আড়াই গুণ, 3.5 গুণ, এগুলো মোটামুটি একটু করলে দেখা যাচ্ছে আপনার হাতটা আস্তে আস্তে চলে আসবে ক্যালকুলেশন। এন্ড ক্যালকুলেশনের যে আরো মানে অসম অসম কিছু ট্রিক্স আছে সেগুলো তো আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, তো এগুলো বাসায় একটু টুকটাক করবেন এবং ওই শেষে অড নাম্বার পেলে আপনি স্টপ হয়ে যাবেন। অলরাইট, সেরকম 10টা 20টা সংখ্যা নিয়ে আপনি করলেন কাজটা, আপনার কাজটা কিন্তু অনেক মানে দেখবেন যে ক্যালকুলেশন একটু ওয়ার্ম আপ হয়ে গেছে। ওকে, এবার আসি হচ্ছে আমরা এখন কথা বলবো স্কোয়ার নাম্বার নিয়ে, প্রমোশন অফ স্কোয়ার। আমরা কথা বলবো প্রমোশন অফ স্কোয়ার নিয়ে। স্কোয়ার নাম্বার আমরা জানি পৃথিবীতে যে কোনো নাম্বারের স্কোয়ার হয়, স্কোয়ার নাম্বার হলো, কিন্তু সেটার প্রমোশনটা কি, যেহেতু এটা খুব বেসিক জিনিস, তো এটা থেকে আরো একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস আমরা শেখার ট্রাই করব। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি আচ্ছা প্রমোশন স্কোয়ারটা দেখাই, তারপরে আচ্ছা আপনাদের সাথে বাকি কোশ্চেন আলাপটা করবো। আমরা জানি যে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আপনারা জাস্ট দেখতে থাকুন যে আমি কি করছি অ্যাকচুয়ালি। 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তো এই 9 কে আমরা লিখতে পারি যে 3 প্লাস 3 প্লাস 3, তো অ্যাকচুয়ালি যোগের থেকে এই গুণের উদ্ভবটা হয়েছে। তো এই যে 9, এটাকে আমরা 3 যোগ করলে পেয়ে যাচ্ছি, এবার লিখতে পারলাম। দেন এটাকে আমরা আরেকটু রিডিফাইন করি, 3 স্কোয়ারের সাথে ধরুন আমি আরো একটা 3 যোগ করে দিলাম, যে সংখ্যাটা স্কোয়ার করছি তার সাথে ওই সংখ্যাটা আরেকটা যোগ করে দিলাম, তাহলে এখানে 3 এর সাথে আরো একটা 3 যোগ হবে, 3টা 3 এর সাথে, তাই না? তখন এই 3টা 3 যোগ করার পর এটা কত হয়ে যাবে, 12 12। এই 12 কে আমরা আবার লিখতে পারি 3 ইন্টু 4, রাইট? এই 12 কে আমরা 3 ইন্টু 4 লিখে দিতে পারি। ওকে ফাইন। এখন একটু আগে তো 3 যোগ করছি, এবার আমরা এই 3 এর সাথে তার পরের সংখ্যাটা আবার যোগ করে দিলাম, 3 এর সাথে আরেকটা 4 যোগ করি, তাহলে কি হবে, এখানে যেহেতু আপনার 3 ছিল, 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, তার সাথে আরেকটা 4 যোগ করলাম, তো টোটাল হয়ে যাবে কতটা, 16। তো 16 কে আমরা লিখতে পারি কত, 4 ইন্টু 4, অথবা এটাকে লেখা যায় 4 স্কোয়ার, ইজন্ট ইট? এই পর্যন্ত ঠিক আছে, এতটুকু যা হলো সেটা আমরা বুঝতে পারছি। এখন দেখেন আমরা শুরু করেছিলাম 3 এর স্কোয়ার থেকে, ফাইনালি আমি পেলাম কত, 4 এর স্কোয়ার। পরিষ্কার। সো এটাই হচ্ছে প্রমোশন স্কোয়ার, মানে একটা স্কোয়ার নাম্বার থেকে আপনি চাইলে আরেকটা স্কোয়ার নাম্বারের ভ্যালু পেয়ে যেতে পারেন। এখন এটা কোথায় কাজে লাগবে, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে 46 এর স্কোয়ার কত, আমি আপনাকে বললাম, এবং আপনার সময় কিন্তু 3 সেকেন্ড অনলি, সময় সেই 3 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। 46 স্কোয়ার করতে গেলে আপনি এই 46 লিখবেন, দেন এখানে মাল্টিপল করবেন, দিস উইল টেক টাইম ডেফিনেটলি, আপনি 3 সেকেন্ডের মধ্যে আপনি ডেফিনেটলি পারবেন না। বাট আপনি যদি এই প্রমোশন স্কোয়ার এই থিওরিটা জানা থাকে তাহলে কিন্তু এটা খুব ইজিলি পারা যায়। কারণ দেখুন এখান থেকে আমরা কি করেছি, প্রথমে নিয়েছিলাম 3 এর স্কোয়ার, তার সাথে ওই সংখ্যাটা প্লাস হচ্ছে তার পরের সংখ্যাটা যোগ করে দিলেই 4 এর স্কোয়ার পেয়ে গেছে, তার মানে 3 এর স্কোয়ারের সাথে ওই সংখ্যাটা প্লাস তার পরের সংখ্যা যোগ করে দিলেই তারপরের সংখ্যার স্কোয়ার পাওয়া যায়। সিমিলারলি আমি যদি বলি যে ভাই 12 স্কোয়ার প্লাস 12 প্লাস 13, তাহলে এটা হয়ে যাবে কত, 14 স্কোয়ার, পরিষ্কার। আচ্ছা, 14 স্কয়ার। রাইট? আপনি যদি করেন যে ভাই 27 এর স্কোয়ার, তার সাথে 27 প্লাস হচ্ছে 28 যদি যোগ করে দেন তাহলে এটা হয়ে যাবে 28 এর স্কোয়ার। তো এখন এখানে এই যেহেতু 12 স্কয়ার 13 স্কয়ার হবে না? কোনটা ভাই, 12 স্কয়ার ও 12 সরি প্লাস সরি, 13। আই এম সরি, হ্যাঁ 13 স্কোয়ার, আই এম সরি, 13 স্কোয়ার। ওকে, সো 46 এর স্কোয়ার যদি হয় তাহলে আপনি এটা কি করতে পারেন, আপনি তো জানেন যে ভাই 40 স্কয়ার 45 প্লাস এর 41 স্কোয়ার 42 তার 43 সাথে 45 আর 46 হ্যাঁ যদি যোগ করে দিই 45 তাহলে প্লাস। কিন্তু আমার 46 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? এখন 45 এর স্কোয়ার জানা আমার জন্য খুব সহজ, আমি জানি 45 এর স্কোয়ার হচ্ছে 2025। তো 2025 এর সাথে 45 আর 46, দ্যাট মিন্স হচ্ছে আপনার 91 যদি যোগ করে দিই তাহলে সংখ্যাটা কত হয়, 2116, 2116। এখন 2025 এর সাথে 91 যোগ করাটা সহজ মনে হচ্ছে নাকি আপনার ওই 46 ইন্টু 46 করাটা সহজ মনে হচ্ছে, কোনটা আপনার জন্য করাটা সময় কম লাগবে, এইটা নাকি এইটা?
অবশ্যই যে আগেরটা ডেফিনেটলি 45 দিস ওয়ান, স্টার রাইট? প্লাস। এক্স্যাক্টলি। ওকে, সো এটাই হচ্ছে প্রমোশন স্কোয়ারের মজা। প্রমোশন স্কোয়ারের আরো প্রমোশন আমরা দেখবো, আরেকটু এক্সটেন্ড, আরেকটু অ্যাডভান্স লেভেল একটা জিনিস আমরা দেখতেছি। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি যে 45 এর স্কোয়ার 2025 করছেন, এইটা তো আমার মনে নেই, এটা তো আমি মুখস্থ নেই, এটা আপনি কিভাবে পারলেন? কিংবা এটা কিভাবে জানি? এটা তো আমার মুখস্থ করা সম্ভব না। হ্যাঁ, এটারও কিছু ট্রিক্স আছে। যেমন ধরুন 45, আমি জানি যে 45 এর স্কোয়ার হচ্ছে 2025। আমি জানি যে 75 এর স্কোয়ার হচ্ছে 5625। আমি জানি যে 65 এর স্কোয়ার হচ্ছে 4225। এখন বলতে পারেন যে ভাই এগুলো মুখস্থ, এত মুখস্থ করা কি সম্ভব? অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে মুখস্থ করি নাই। আমি ডেফিনেটলি মুখস্থ করি না, আমার মুখস্থ করতে খুব খারাপ। এটার একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা জানলে এগুলোর আনসারটা করা যায়। ট্রিক্সটা কেমন? সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বারের শেষ ডিজিট যদি, মানে ইউনিট ডিজিটটা যদি 5 হয় এবং সেই নাম্বারের স্কোয়ার যদি আমি বের করতে চাই, তাহলে একটা নিয়ম ফলো করে সেটা করা যায়। প্রথম কথা হচ্ছে যে এখানে আমার প্রথম যে সংখ্যাটা আছে 4, এই সংখ্যাটাকে তার পরের যে সংখ্যাটা তার সাথে গুণ করে দিতে হবে। তো 4 এর পরের সংখ্যাটা কত? 5। পরের মানে হচ্ছে এই সংখ্যা, 4 এর পরের সংখ্যা কত? 5। এখানে যদিও 4 এর পরের এখানেও 5 আছে, বাট ওই 5 কিন্তু আমরা নিচ্ছি না। তো 4 এর সাথে তার 5 পরের সংখ্যা যোগ করে গুণ করে দিলে হয়ে যায় কত? 20। আর এই যে 5 আছে, 5 এর উপরে স্কোয়ার আছে, সেটা করলে কত হয়? 25 হয়। তো আমার আনসার এই জন্য হচ্ছে 25। সিমিলারলি আমি এখানে তাই করছি। এখানে আছে সংখ্যাটা কত? 7। 7 এর সাথে তার পরের সংখ্যাটা কত? 8। 7 7 56 56। 25। সো এখানে আমি 56 লিখছি, আর ওই 5 এর স্কোয়ার করলে তো 25 হয়, সেই 25 লিখে দিলাম। সিমিলারলি এখানে 6 আছে, 6 এর পরের সংখ্যা কত? 7। 6 7 42, এবং 42 এর পরে ওই 5 এর স্কোয়ার করলে 25 হয়। তো এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। আপনি যদি এটা জেনে থাকেন, তাহলে কোন পরীক্ষায় যদি আপনার এরকম কোনো 5 ওয়ালা কোনো সংখ্যার স্কোয়ার আসে, তাহলে এটার জন্য আপনার জানা যাবে অনেক সহজ। এটা করতে আপনার নিশ্চয়ই 2 সেকেন্ড বেশি সময় লাগছে না, অথবা 1 সেকেন্ড বেশি সময় লাগছে না। অলরাইট? ওকে, সো এরকম ক্যালকুলেশনে আপনার অনেক ধরনের মেথড আছে, অনেক অনেক ধরনের মানে ট্রিক্স আছে, যেগুলো আপনার জানতে হবে। যেগুলো জানা থাকলে আপনি যত জানবেন আপনার জন্য এক্সামটা অনেক ইজিয়ার। আরেকটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, যে যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম, নট নেসেসারিলি এটা জেআরই হইতে হবে, জেআরই ছাড়াও পৃথিবীতে অনেক অজস্র কম্পিটিটিভ এক্সাম আছে। কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট। এখন টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কেন তো সমস্যা হয়, মানে টাইম ম্যানেজ করতে যেই তো আমরা পরীক্ষায় ওই কোশ্চেনগুলো করতে পারি না, আনসার সব করতে পারি না। এই রিজনটা হচ্ছে একটাই, যে আমরা যখন একটা লিমিটেড টাইমের মধ্যে আমাদের ব্রেনকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করি, তখন আমার ব্রেনটা ধীরে ধীরে ফ্যাটিক হয়ে যাওয়া শুরু করে। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্ত হয়ে যায় আস্তে আস্তে। সো আপনার পরীক্ষা যেরই অনেক লম্বা একটা সময়, মিনিমাম 4 থেকে 4.5 5 ঘন্টার মতো একটা পরীক্ষার মতো হয়। তো এত লম্বা সময় আপনার ব্রেন যখন কন্টিনিউয়াস এরকম, আমরা সাধারণত এত লম্বা সময় পরীক্ষা দিয়ে অভ্যস্ত না, কিংবা পরীক্ষা দিয়ে অভ্যস্ত হলেও আমরা অনার্সে অনেক 3 ঘন্টার পরীক্ষা দিচ্ছি, 4 ঘন্টার পরীক্ষা দিচ্ছি, কিন্তু সেখানে কিন্তু মোটামুটি বেশ ভালো সময় থাকে, আপনি রিল্যাক্স করার টাইম পান, ধীরে সুস্থে লিখতে পারেন। কিন্তু এইরকম খুব প্রেশারের মধ্যে দিয়ে আপনি 4 ঘন্টা আপনি পরীক্ষা দিচ্ছেন, ডেফিনেটলি না। কারণ এখানে হচ্ছে আপনার রিটেনে কিন্তু মোটামুটি রিল্যাক্স থাকা যায়, কিন্তু আপনি যখন এমসিকিউ, প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে একটা নতুন নতুন করে আপনার একটা চ্যালেঞ্জ। সো আপনি ধীরে ধীরে কিন্তু ফ্যাটিক হয়ে যাবে আপনার ব্রেন, এটা কিছু করার না, এটা হয়। তাহলে সেক্ষেত্রে বাঁচার উপায় হচ্ছে একটাই, যে আপনি আপনার ব্রেনকে যত কম প্রেশার দিতে পারেন, যত কম ইউটিলাইজ করবেন, আপনার পারফরমেন্স তত দূর পর্যন্ত ভালো থাকবে। আপনি যদি এমন হয় যে প্রথম 2 ঘন্টায় কিংবা 1 ঘন্টা আপনার ব্রেনের উপর মারাত্মক প্রেশার দিয়ে ফেলছেন, আপনি পরের পার্ট গুলোতে কিন্তু আর পারবেন, দেখবেন আপনার আপনি কোশ্চেন পড়তেছেন তো মাথায় ঢুকতেছে না। এরকম বহু এক্সাম্পল আছে ভাই, হয়েছে যে লাস্টের দিকে যাওয়ার পরে ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, আমি ভাই কি যে পড়তেছি কিছুই বুঝতে, অঙ্কতে যাই যে হইতেছে, বারবাল তো আমি কিছুই পারতেছি না। মানে বারবাল তখন আপনার মাথা, আপনি লাইন পড়তেছেন কিন্তু ওই লাইনের বাংলা কি হয়, অর্থ কি, আপনি কিছুই বুঝতেছেন না। এটা অ্যাভেলেবেল হয় কেন হচ্ছে, কারণ সে হচ্ছে প্রচুর পরিমাণে তার ব্রেনকে এর আগে ইউটিলাইজ করে ফেলছে। এখন এই ইউটিলাইজেশনটা কেন হয়ে গেল, কারণ হচ্ছে সে শর্টকাট যেগুলো জানতো না। আপনি একটা অঙ্ক করছেন, যেটা 2 লাইনে করা যায়, সেটা আপনি ঘুরে অনেকখানি করে করে 4 5 লাইন 10 লাইনে করছেন। প্রতিটা অঙ্কে যদি এরকম 6 7 লাইন এক্সট্রা করে করেন, তাহলে আপনার ব্রেন এমনিতেই অনেক বেশি এঙ্গেজ হয়ে যাবে, এবং কিছুক্ষণ পরে সে পারফরমেন্স দিতে পারবে না। সো ক্যালকুলেশনের শর্টকাট জানাটা খুব জরুরি। যদি জানেন, তাহলে আপনি অল্প সময় আপনার ব্রেনকে বাঁচায় রাখতে পারবেন, যে হ্যাঁ ও আরো কিছুক্ষণ পারফর্ম করতে পারবে। ওকে, এবং ইটিএস কিন্তু কোশ্চেন গুলো ওভাবে সেট করে যে আপনি জানবেন, ওরা জানে যে এই কোশ্চেনটা এত সহজেই করা যায়, সো ওরা এক্সপেক্টও করে যে আপনি এত সহজেই কোশ্চেনটা করেন। আপনি যখন এরকম এক্সট্রা লাইন করতে যাবেন, তখন আপনি সময় কুলাতে পারবেন না, আপনার স্কোর কমে আসবে। ওকে, অলরাইট। সো এটা গেল হচ্ছে প্রমোশন স্কোয়ারের একটা পার্ট। এবার আমরা হচ্ছে প্রমোশন স্কোরকে আরেকটা এক্সটেন্ড করব। সেটা কেমন একটু দেখি। আহ, আমরা একটু আগে দেখলাম যে 3 স্কোয়ার ছিল না, 3 স্কোয়ার দিয়ে আমরা কাজ করেছিলাম। সো 3 স্কোয়ার দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখাই। 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 4 যদি করি, তাহলে আমরা পেয়েছিলাম 4 স্কোয়ার।
সিমিলারলি আমরা যদি 4 স্কোয়ারের সাথে 4 প্লাস 5 অ্যাড করি তাহলে কত হবে? ডেফিনেটলি এটা 5 স্কোয়ার হবে, তাই না? এখন এই দুইটা পার্টের মধ্যে এই অংশটা একটু খেয়াল করেন। এখানে 3 যোগ 4 যোগ 4 যোগ 5 আছে, তাই না? 3 যোগ 4 যোগ 4 প্লাস 5। এই চারটা সংখ্যা যোগ করলে কত হয়? চারটা সংখ্যা যোগ করলে হচ্ছে 4 4 8 আর হচ্ছে 8 16 16। তো 16 কে আমরা আবার লিখতে পারি 4 ইনটু 4। অর্থাৎ 3 এর স্কয়ার, পুরো জিনিসটাকে আমরা এভাবে লিখতে হচ্ছে, মানে এটাকে আমরা বাংলা যদি এভাবে করি যে 3 এর স্কয়ার প্লাস 3 এর পরের যে সংখ্যাটা সেটা কত? 4, 4 গুণ 4, এটা করলে তারপরের সংখ্যা দ্যাট মিন্স 5 স্কয়ার পাওয়া যায়। এই যে দেখুন 3 এর স্কয়ারের সাথে আমি 3 আর 4 যোগ করছি, তার সাথে যদি আরো তাহলে আমি যদি যোগ করলাম তাহলে আমি কত পেলাম? 4 স্কয়ার। সেই 4 স্কয়ারের সাথে আমি যদি আবার 4 5 যোগ করি তাহলে হয়ে গেল এটা 5 এর স্কয়ার। তো সেই জিনিসটাকে এই দুটোকে অ্যাড করে আমি একবারে লিখছি যে 3 স্কয়ার, তার সাথে এই যে 3 যোগ 4 যোগ 5 যোগ এই অংশটাকে আমি তো একবারে 4 ইনটু 4 পেলাম। সেই 4 ইনটু 4 এখানে অ্যাড করে দিলাম, তাতে করে আমার 5 স্কয়ার হলো। এটাকে আরেকটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি যে ভাই 12 স্কয়ার, তার সাথে যদি আমি 12 পরের যে সংখ্যার তার 4 গুণ গুণ করে যোগ করে দেই তাহলে আমরা তার পরের সংখ্যার স্কোয়ারটা পাই। দেখুন এইখানে এই যে 4, এই একটা 4 হচ্ছে 3 এর পরের সংখ্যা, আর আরেকটা 4 হচ্ছে এই সংখ্যাটার 4 গুণ। যদি এখানে যদি দুইটাই 4 হয়ে গেছে, এজন্য বুঝতে কষ্ট হচ্ছে, এজন্য আমি আরেকটা এক্সাম্পল দিলাম। প্রথম 4টা হচ্ছে 3 এর পরের সংখ্যা, তাহলে এখানে 12, 12 পরের সংখ্যা কত? 13, সেই 13 লিখলাম। আর তার সাথে এই সংখ্যাটা 4 গুণ করে দিতে হবে। এটা সবসময় 4 টাইমস। এটা যদি আপনি 17 লেখেন তাহলে 17 স্কোয়ার যোগ 18 গুণ 4, মানে পরের সংখ্যাটা 4 গুণই করতে হয়। 4 গুণ করার রিজনটা কি সেটা আমরা এই যে এখান থেকে প্রুফটা দেখলাম। সো এটা করলে আমরা হচ্ছে তার পরের সংখ্যা দ্যাট মিন্স 19 এর স্কোয়ার পাবো। আমি বুঝাতে পারলাম? সো দেখেন একটু আগে আমরা দেখেছি একটা সংখ্যা থেকে তার ইমিডিয়েট পরের সংখ্যাটার স্কোয়ারটা কিভাবে পাওয়া যায়, আর এখন দেখলাম একটা সংখ্যা থেকে একটা সংখ্যার স্কোয়ার থেকে তার পরের সংখ্যার স্কোয়ার কিভাবে পাওয়া যায় সেটা। এখন আপনাকে যদি আগের অঙ্কটার মতো আমি যদি আপনাকে বলতাম যে ভাইয়া ওটা 37 14 স্কোয়ার, হবে ভাইয়া। কোনটা ভাইয়া? 12 স্কয়ার প্লাস 13 ইনটু 4 ওটা 14 স্কয়ার হবে। ও সরি, আজকে আসলে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে, আই এম সরি, বারবার লিখতে ভুল হচ্ছে। 14 স্কোয়ার। সো আমি যদি আপনাকে বলি যে ভাইয়া 37 স্কোয়ার কত, তখন আপনি এটা দুই ভাবে করতে পারেন। একটা করতে পারেন যে ভাই 36 এর স্কোয়ার তার সাথে 36 প্লাস 37 অ্যাড করে দিলে এটা পাওয়া যাবে, অথবা আপনি করতে পারেন যে ভাইয়া 35 এর স্কোয়ার প্লাস 35 এর সাথে তারপরের সংখ্যা 36 ইন্টু 4 যদি করেন তাহলে 37 এর স্কোয়ারটা হয়ে যাবে। বুঝতে পারলাম? সো বোথ ওয়েজ এটা হচ্ছে প্রমোশন স্কোয়ারের আরেকটা এক্সটেনশন ভার্সন। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে? এই জিনিসগুলো কাজে লাগে আপনি যখন ক্যালকুলেশন করতে যাবেন তখন হচ্ছে এগুলো আপনার বিভিন্ন সময় কাজে লাগবে, এবং দেখবেন যে একটা নাম্বার স্কোয়ার করতে গেলে, এবং দেয়ার মাস্ট বি যে ধরনের ক্যালকুলেশন দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যালকুলেশনের মধ্যে কিছু না কিছু ওয়ে থাকে যেটা সহজে করা যায়। ডেফিনেটলি আই উইল শো ইউ, এগুলো আপনাদেরকে আমি সামনে ক্লাসে দেখাবো। তো দেখালে জিনিসগুলো বুঝতে পারবেন যে কিভাবে এই কাজগুলো করা যায়। অলরাইট। সো আমরা যদি এখন বলি যে ভাই 12 স্কোয়ার কত, যদি এটা মুখস্থ তারপর আমরা এটা বলতে পারবো যে ভাই 10 স্কোয়ার ইন্টু 11 ইন্টু 4, এটা করলেই কিন্তু ভাই 12 স্কোয়ার হয়। দেখেন 100 আর এই 44, 144, 12 স্কোয়ার করলে 140 হয়। সো এরকম ডিজিটের মতো অনেক ধরনের মেকানিজম আছে, অনেক ধরনের। দেখবেন যে যারা ডিজিট নাম্বার নিয়ে এর আগে যারা সায়েন্টিস্ট ছিলেন, মানে ম্যাথমেটিশিয়ান, তারা এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছেন, যেগুলো আমরা জানতে পারবো। এনিওয়ে, সো ডিজিট নাম্বার নিয়ে আমরা কথা বলি। এবার ডিজিট নাম্বার আর একটু পরিচয় দিই যে পৃথিবীতে ডিজিট আছে কয়টা, জাস্ট অল্প কথা বলে দিব। ডিজিট কয়টা? 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি, এটা সবাই ডিজিট। আর নাম্বার তো ভাই আফটার দ্যাট মানে অভাব নাই, প্রচুর পরিমাণ নাম্বার আছে। তো ডিজিট নাম্বার গেল। অ্যাকচুয়ালি এটা আমার টপিক না, কিন্তু আমি এটা নিয়ে বেশি কথা বলতে যাচ্ছি না। যেটা আমরা এখন শিখবো সেটা হচ্ছে যে প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কারা? আমরা সবাই জানি যে প্রাইম নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যে সকল নাম্বারের শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকে, ওই সংখ্যার নিজে প্লাস হচ্ছে একটা 1, তাই তো? দ্যাট মিন্স ওই সংখ্যা নিজে এবং 1 ছাড়া তার আর কোনো ভাজক থাকে না, যাকে দিয়ে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। সো এটা হচ্ছে প্রাইম নাম্বার। এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি যে ভাইয়া 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, আপনার আনসার কি হবে? 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে?
এটা বের করে আমাদের জন্য একটু তো খুঁজতে হবে যে ভাই 61 হয় কি, 62 হয় কি, না 62 হবে না 63 হয় কি, না এটা হবে না 64, 65, 67, 67 হতে পারে। তো এই দুটো প্রাইম নাম্বার আছে, তিনটা না ভাই, দুইটা, 61 এবং 67। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই 110 এবং 120 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, অথবা 140 থেকে 160 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, আপনি নিশ্চয়ই বসে বসে এরকম কর গুনে গুনে এগুলো করতে পারবেন না, তাই না? তো এটা করা ডেফিনেটলি আমাদের জন্য একটু মনোটোনাস কাজ। তো এগুলো করার জন্য কিছু ট্রিক্স আছে। আমি একটা ফোন নাম্বার আপনাদেরকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা মনে রাখলে আপনার দেখবেন এই কাজটা সহজ হয়ে গেছে। ফোন নাম্বারটা আমি লিখছি 44, লিখলাম 44, প্রথমে শুরু করলাম 44, 44 এর অর্ধেক কত, 22, লিখলাম 22, এই 22 কে আমি আবার লিখলাম, দেন হচ্ছে 22 এর আগের সংখ্যাটা হচ্ছে 21, লিখলাম। আফটার দ্যাট এই 22 এর আগে একটা 3 বসায় দিলাম, আর এই 21 এর আগে একটা 3 বসায় দিলাম। তো এই ফোন নাম্বারটা আমরা একটু মনে রাখবো, তাহলে দেখা গেছে আপনার কাজ হয়ে যায়। এইটা অ্যাকচুয়ালি আমার ফোন নাম্বার না, এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো দশক আছে প্রত্যেকটা দশকের মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে তার ফোন নাম্বার। দ্যাট মিনস এই 4 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা প্রাইম নাম্বার আছে। এই 4 মানে হচ্ছে ভাই 11 থেকে 20 পর্যন্ত 4টা প্রাইম নাম্বার আছে। এই 2 মানে হচ্ছে ভাই 21 থেকে 30 পর্যন্ত 4টা প্রাইম আছে। এই 2 মানে হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত 4টা প্রাইম আছে, 2টা প্রাইম আছে, এন্ড সো অন, এভাবে করে সো অন। সো এখন আপনার জন্য কিন্তু অনেক সহজ। আমি যদি যখনই বলছি আপনাকে যে ভাই 60 থেকে 70 এর মধ্যে, তখন আপনি গুনবেন হচ্ছে দশক, 1 2 3 4 5 6। দ্যাট মিনস হচ্ছে 60 থেকে 70 এর মধ্যে এই যে দুইটা প্রাইম নাম্বার আছে। তো আপনার আনসার হবে 2। এখন জেআরই ডেফিনেটলি আপনার করে দিয়ে এই কোশ্চেনটা দিবে না যে ভাই 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, এত বেসিক কোশ্চেন ডেফিনেটলি তারা করবে না। বাট আপনার এটা কোথায় কাজে লাগবে, যে কোনোটা অঙ্ক করার সময় আপনার এটা জানার দরকার হতে পারে যে ভাই এই কোশ্চেনটার ভিতরে আমার প্রাইম নাম্বার দিয়ে আনসারটা বের করা লাগবে, যে কয়টা যে কটা প্রাইম নাম্বার আছে সেই কটা প্রাইম নাম্বার হলে আমার আনসারটা হয়ে যায়, এরকম কিছু একটা ইনফরমেশন আপনার প্রয়োজন। তো সেই নাম্বারগুলো আপনি দেখবেন যে 60 আর 70 এর মধ্যেই আছে, অথবা 80 আর 90 এর মধ্যেই আছে। তো তখন আপনি যদি জানেন যে ভাই 80 আর 90 এর মধ্যে আমার কয়টা প্রাইম আছে, তাহলে কিন্তু আপনার আনসারটা ওদিন শর্ট টাইমে হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আপনি বসে বসে গুনবেন যে 80 আর 90 এর মধ্যে কয়টা প্রাইম আছে, গুনবেন, টাইম নষ্ট হবে। সো এরকম এই অঙ্ক, একটা অঙ্কের ভিতরে অনেক ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়, সেই ইনফরমেশন গুলো আপনি এভাবে জেনে নিতে পারবেন। সো 4422 322 321, এটা মনে রাখা খুব সহজ। এটা গেল হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। এবার 1 থেকে 100 মানে 200 পর্যন্ত সেটার একটা নাম্বার আছে। সেটা কেমন, আপনি প্রথমে লিখবেন হচ্ছে 13, লিখলেন 13। এবার এখানে লিখবেন হচ্ছে 13 পর সংখ্যা 14। 14 কিভাবে পাইছি, 13 সাথে 1 যোগ করে। 13 লিখলেন, 13 সাথে 1 যোগ করলেন, তাতে করে হলো কত, 14। ওকে, এখন এই যে এখানকার যে 14 আছে, এই 14 কে উল্টায় ফেললে কত হয়, 41। সেই 41 কে লিখবেন তাতে শুরুতে, এখানে 14, 14 উল্টাইলে হয় 41, লিখলেন এখানে। আর মাঝখানে শুধু 3টা 2 দিয়ে দিবেন। সো এটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদের। দ্যাট মিন্স এটা হচ্ছে 1012110, এটা হচ্ছে 1112120, এন্ড সো অন। রাইট? সো এই দুইটা নাম্বার আমরা মনে রাখবো, মুখস্থ থাকলে, যাদের মুখস্থ আছে তাদের তো আছে, আর যাদের নাই তারা একটু মুখস্থ করে ফেলবো। এটা মনে রাখা আসলে খুব ডিফিকাল্ট কিছু না, যদি এই প্যাটার্ন অনুযায়ী আমরা মনে রাখা ট্রাই করি। 13, 13 পরের সংখ্যা 13 সাথে 1 যোগ করলাম, তারপর হয়ে গেল 14। এবার 14 কে উল্টাই ফেলি, তখন হয়ে গেল 41, আর মাঝখানে থাকবে 222। সিম্পল। দরকার হলে জাস্ট ধাপ ধাপ করে লিখে ফেলে বাকি আনসারটা হয়ে গেল। তো এটা গেল হচ্ছে প্রাইম নাম্বার কয়টা আছে। ওকে ফাইন। এখন প্রাইম নাম্বার তো আমরা কয়টা আছে সেটা জানলাম, বাট যদি আমাকে কখনো প্রাইম নাম্বার জানতে হয় যে প্রাইম নাম্বার কয়টা, কি কি প্রাইম আছে, তাহলে আমাদের সেখানে ফ্যাক্টরাইজেশন প্রয়োজন হয়, এবং ফ্যাক্টরাইজেশনের জন্য আমাদের বেশ কয়েকটা মেথড আছে, যে ফ্যাক্টরাইজেশন কি জিনিস। আর বিফোর দ্যাট, ফ্যাক্টরাইজেশনের আগে তাহলে আমাদের একটু জানতে হবে যে ভাই ফ্যাক্টর কি, মাল্টিপল কি, তাই না? মাল্টিপল আর ফ্যাক্টর যেহেতু কাছাকাছি কিছু টার্ম, মাল্টিপল এন্ড ফ্যাক্টর। আপনারা ডেফিনেটলি সবাই জানেন যে মাল্টিপল আর ফ্যাক্টর কি। আমাকে তারপর একটু যদি কাইন্ডলি বলতেন যে ভাই মাল্টিপল কি জিনিস আর ফ্যাক্টর কি জিনিস, এই দুটার আসলে কি জিনিস, আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন, তাহলে আমি খুব উপকার হতো আর কি। কেউ একজন বলবেন ভাইয়া? ফ্যাক্টর তো ভাই একটা সংখ্যাকে কত দ্বারা ভাগ যাবে আর কি, মানে গুণনীয়ক যেটা আমরা বলি নরমাল এরকম। হ্যাঁ, গুণনীয়ক, মানে বাংলাটা আসলে বলে তো লাভ নেই, আমাকে আচ্ছা, এক্স্যাক্টলি। ভাগ করা যায় আর কি, যেমন 10-এর যদি ফ্যাক্টর বের করি তাহলে হবে কত, 1 2 5 10 এরকম, এটাই না নাকি আচ্ছা, হ্যাঁ ঠিক ফ্যাক্টর? আছে আপনার কথাটা। তো এটাকে আমরা যদি
মানে এক্সপ্লেন করি, তাহলে কিভাবে বলা যায়, কথাটাকে আমরা কি বলবো? আপনি বুঝতে পারছেন সেটা আমি জানি, আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। তো এটাকে মানে আমরা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে কিভাবে বলবো কথাটা? ফ্যাক্টর মানে হচ্ছে, আচ্ছা ফ্যাক্টরটা পরে আসি, আগে মাল্টিপল জানি। মাল্টিপল ফ্যাক্টর হচ্ছে, ফ্যাক্টরকে আমি তুলনা করি হচ্ছে ইটের সাথে, ইট, আর মাল্টিপল হচ্ছে দেয়াল। মানে হচ্ছে কোন একটা দেয়ালকে আপনি যদি ভাঙেন তাহলে অনেকগুলো ইট পাওয়া যাবে, আর অনেকগুলো ইট মিলাইলে একটা দেয়াল পাওয়া যাবে। তো মাল্টিপলের খাঁটি বাংলা যেটাকে আমরা বলি সেটাকে বলা হচ্ছে নামতা। খাঁটি বাংলা মিনা কাটরিনার নামটা কি? নামতা। মাল্টিপল হচ্ছে নামতা। দ্যাট মিনস তিনের মাল্টিপল কারা? তিনের মাল্টিপল হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চারা 12, 3 চারা 15 and so on। ঠিক তেমনি ফ্যাক্টর, এটা গেল মাল্টিপল। সো আমি যদি বলি ভাই 5 এর মাল্টিপল কারা, তার মানে 5 এর নামতা। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 and so on। এটা গেল মাল্টিপল, অনেক সহজ। বাট হোয়াটএভার তাহলে ফ্যাক্টর, মাল্টিপল আমরা পাইছি হচ্ছে ওই সংখ্যাটাকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটাই মাল্টিপল। তাইলে ফ্যাক্টরটা ডেফিনেটলি হবে তার উল্টাটা। ওই সংখ্যাটাকে ভাঙলে, বিভিন্ন সংখ্যা দিয়ে ভাঙলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তারা হচ্ছে তার ফ্যাক্টর। এই জন্য এটাকে আমি বলছি ইট, মানে একটা ওয়ালকে যদি, একটা দেয়ালকে যদি ভাঙেন তাহলে ভেতর থেকে ছোট ছোট করে অনেকগুলো ইট বের হবে, এই ইটগুলো প্রত্যেকে হচ্ছে তার ফ্যাক্টর। দ্যাট মিনস একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে তৈরি করা যায় তারা সবাই তাদের ফ্যাক্টর। ওকে, সো মাল্টিপল ফ্যাক্টর গেল, এগুলো আমরা বুঝি। তারপরে একটু মানে জাস্ট একটু ছোটকালের কথা একটু মানে রিমেম্বার করলাম। দেন ফ্যাক্টরাইজেশন একটু পরে আসতেছি। দেন হোয়াট অ্যাবাউট এলসিএম? এলসিএমটা কি মনে আছে? এলসিএম এর কথা, লিস্ট কমন মাল্টিপল, জিনিসটা কি? এলসিএমটা কি অ্যাকচুয়ালি আমি একটু জানতে চাচ্ছি, প্লিজ কেউ একজন বলেন। সবচেয়ে ছোট ওয়াল ভাই, এরকম কিছু। আচ্ছা, সবচেয়ে ছোট ওয়াল আছে ভাই, এবার তাহলে আমার ল্যাঙ্গুয়েজ আনসার দিয়ে বলছে সবচেয়ে ছোট ওয়াল। আচ্ছা, সবচেয়ে ছোট একদম আপনার না, কথা পুরোপুরি হয়নি। দুইটা দুইটা সংখ্যার ভিতরে সব থেকে কমন ছোট যে সংখ্যা দ্বারা দুইটাতে ভাগ যায় বা এক্স্যাক্টলি, কমন আছে, এটা কমন, কমন হতে হবে, সবচেয়ে ছোট। দুইটা প্রপার্টিজ হতে হবে তার। এক লিস্ট নাম্বার, কমন মাল্টিপল, হ্যাঁ, এটা দুইটা প্রপার্টিজ। এক নাম্বার হচ্ছে ভাই তাদের ভিতরে কমন থাকতে হবে সংখ্যাটা, এবং সেই সংখ্যাটা হতে হবে ছোট। তো অ্যাকচুয়ালি জিনিসটা কি? জিনিসটা আর কিছুই না। ফর এক্সাম্পল ধরেন আমি যদি বললাম যে 8 এর মাল্টিপল, 8 এর মাল্টিপল এরা কারা? 8, 16, 24, 32 এন্ড সো অন। এরপর আমি বললাম যে ভাই 12 এর মাল্টিপল, 12 মাল্টিপল কারা? 12, 24, 36 এন্ড সো অন। এখন আমি তো মাল্টিপল বের করছি, দেখেন এটা হচ্ছে এলসিএম, তাই না? লিস্ট কমন মাল্টিপল, দ্যাট মিন্স মাল্টিপলও লাগবে, আবার কমনও লাগবে, আবার লিস্টও হইতে হবে, তিনটা জিনিস। তাহলে আমি তো মাল্টিপল বাইর করে ফেলছি। এখন আমার কি বাইর করতে হবে? মাল্টিপল কাজ হয়ে গেছে, এবার লাগবে হচ্ছে কমন। তাদের মধ্যে কমন যে মাল্টিপল সেটা কারা? এটা হচ্ছে 24। 24। সামনে আগাইলে আমরা কিন্তু আরো কমন মাল্টিপল পাবো, সামনে কিন্তু আরো আছে, পাওয়া যাবে খুঁজলে। কিন্তু আমরা সেটা নিব না, কারণ তার আরেকটা প্রপার্টিজ হওয়া লাগবে, সেটা কি? লিস্ট সবচেয়ে ছোট হইতে হবে। দ্যাট মিনস সামনে যে যারা আছে বড় বড় মাল্টিপল কমন, সেটা না, আমার আনসারটা হতে হবে 24। মানে হচ্ছে তাদের ভিতরে সবচেয়ে লোয়েস্ট এবং কমন যে মাল্টিপলটা আছে সেটাই আমার আনসার। এটা হচ্ছে এলসিএম, এগুলো আমরা জানি। বাট আমি কেন এটা নিয়ে কথা বলছি, এই রিজনটা হচ্ছে, কেউ আমাকে এটা বলতে পারবেন যে কেন আমরা এলসিএম প্রয়োজন হয়, আমাদের এলসিএমটা কেন প্রয়োজন হয়, কেন আমরা এলসিএম নিয়ে ডিল করি? আমার পরীক্ষা এলসিএমটা এত ইম্পর্টেন্ট কেন? এলসিএম এর আসলে জরুরতটা কোথায়? এলসিএমটা যদি না থাকতো তাহলে আমাদের কি সমস্যা হইতো? আমি আসলে ওটা জানতে চাই, কারণ প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। আপনার ডেপথ যত ভালো হবে, আপনার ভিশন তত ভালো হবে, আপনি ম্যাথ পড়ার সাথে সাথে ইমিডিয়েট তত তাড়াতাড়ি আনসার করতে পারবেন। তো কেন আমরা মাল্টিপল মানে এলসিএমটা কেন ডিল করি? মাল্টিপলটা কোথায় কাজে লাগে সেটা আমাকে, মানে সরি, এলসিএমটা কোথায় কাজে লাগে এটা বললেও চলবে। কোথায় কাজে লাগে এলসিএমটা? ওকে, আমি বলে দিচ্ছি। ছোটকালে আমরা এই ধরনের অঙ্ক করছিলাম যে ধরেন 3/4, 5/6 যোগ করতাম। তখন আমরা কি করতাম, যে 4 আর 6 এর এলসিএমটা করতাম। 4 আর 6 এর এলসিএম যদি করি তাহলে কত হয়? 12। 12 লিখলাম, 12। এবারে 3 তিরিখা 9, 5 দুগুণে 10, তাহলে কত হয়ে গেল? 19। তো 19/12, এই তো আমার আনসার নাকি? আমি এই কাজটা কখনো এইভাবে করি না, আমি করি একটু ভিন্ন ভাবে। সেটা কিরকম? এই যেখানে 4 আর 6 আছে আমার এলসিএম কত? আমি ডাইরেক্ট 4 আর 6 কে গুণ করে দিই। 4 6 কত?
24, এই 4 আর 6 কে নিচে যারা থাকবে তাদের দুজনকে ডাইরেক্ট গুণ করে দিই, 4 6 24। এবার হচ্ছে এদের দুজনের মধ্যে ক্রস মাল্টিপল করি, 3 6 18 আর 4 5 20, কত হলো 38 ডিভাইড বাই কত 24। তা আপনি এই কাজটা করলেন, আমি এই কাজটা করলাম, আপনিও যোগ করছেন, আমিও যোগ করছি। এই জায়গায় আপনার আনসারটা 19/12 আসছে, আমার আছে 38/24। আমার আনসার কি ভুল হয়েছে? না, ভুল হয় নাই। এখন যদি আমি কাটাকাটি করি 19/12। অ্যাকচুয়ালি এলসিএমটা হচ্ছে ঠিক এই জায়গাতেই কাজেটা লাগে। দেখেন এলসিএম করার কারণে আপনার ফাইনাল যে আনসারটা পেয়েছেন সেই আনসার সেটা একদম সিম্পলিফাইড হয়ে আসছে। এখানে আর কাটাকাটি করার কোনো স্কোপ নেই, কাটাকাটি করা হবে না, বিকজ আপনি অলরেডি এখানে এলসিএম করে নিয়েছেন, লিস্টেই নিয়ে নিয়েছেন, তার মধ্যে আর কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে না। যদি উপর সংখ্যার সাথে কোনো লাকিলি তার কাটাকাটি যাওয়ার আর কোনো প্রসেস থাকতো তাহলে সেটা হইতো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যেহেতু প্রথমে এলসিএম করি না, আমি হচ্ছে নর্মাল যেই সিস্টেমে অঙ্কটা করার কথা সেইভাবেই করছি, কাটাকাটি আমি লাস্টে এসে করছি। এটাই হচ্ছে এলসিএম এর জরুরতটা, যে এলসিএমটা আসলে এই জায়গাতেই কাজে লাগে, এছাড়া আর এলসিএম এর তেমন কোনো জরুরত নেই। যদি এটা ডিপ মানে ইউসেজ আছে আর অন্যান্য জায়গায় তার ইউজ আছে, তার মধ্যে একটা ইউসেজটা আমরা দেখলাম যে এলসিএমটা আসলে মানে খুব যে মানে ইম্পর্টেন্ট কিছু একটা, কিংবা এটা না করলে যেমন অঙ্কটা ভুলে যাবে বিষয়টা কিন্তু তা না। আপনার যদি কনসেপ্ট ঠিক থাকে আপনি কিন্তু এলসিএম ছাড়া অঙ্ক করতে পারবেন, ফাইনাল পরে এসে সিম্পলিফাই করে দিলেন। দ্যাট মিন্স এলসিএমটা কাজে লাগে হচ্ছে আমার ওই সিম্পলিফাই করার জন্য, সিম্পলিফাইটা করার জন্য আমার এলসিএমটা কাজে লাগে। অলরাইট, আচ্ছা, তো এলসিএম গেল। আমি এলসিএম, এবার আমরা তো এলসিএম করলাম একটু আগে, এলসিএমটা আমরা বের করছি একটু আগে। যেমন ধরুন আমি আপনাকে যদি বলি যে ভাইয়া 3 না বাদ দেই, 4 দেই, 4 6 9 12, আমি বললাম যে চারটা সংখ্যার এলসিএম কত, আমরা কি করতাম? এরকম করতাম না যে 2 2 4 3 6 9 থাকতো 14 কোনো 12, এরপর আবার করতাম, এই করে 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 ফাইনাল হচ্ছে আমরা এলসিএমটা বের করতাম। আমি কিন্তু কখনো এইভাবে এলসিএম করি না। আমি এলসিএম করি কিভাবে দেখেন, এবার আমার করার প্রয়োজন নাই। আমি যখন সংখ্যাগুলো থাকে তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা নিব, আগে সব সংখ্যাগুলো বাদ, আমার ওগুলো নিয়ে ডিল করার দরকারই নেই। সবচেয়ে বড় সংখ্যা কত? 12। দেন আমার কাজ হচ্ছে কি, দেখেন আমি তাকায় থেকে এলসিএম বের করবো। 12 কাজ, 12 পেলাম সবচেয়ে বড়টা। এবার 12 নামটা পড়বো আমি, 12 কে 12। এই 12 কি 4 দিয়ে ভাগ যায়? যায়। 6 দিয়ে ভাগ যায়? যায়। 9 দিয়ে যায় না, তাহলে 12 বাদ। 12 দোকানে 24, 4 দিয়ে ভাগ যায়? যায়। 6 দিয়ে যায়, 9 দিয়ে যায় না, তাহলে বাদ। 3 12 36, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 9 4 9 4 9 36। 36। So this is my LCM. সিম্পল। আপনি সবচেয়ে হাইয়েস্ট সংখ্যাটা নেবেন, কারণ কি আমার হচ্ছে যেহেতু কমন বাইর করতে হবে, তার মানে বড় সংখ্যাটার মাল্টিপলের সাথে যদি বাকি সংখ্যাগুলোর মাল্টিপল মিলা যায় তাহলে আমার এমনি এটা এলসিএম হয়ে যাবে। এখন আপনি যদি 4 এর মাল্টিপল বের করতেন তাহলে দেখা গেছে যে এটা 6 দিয়ে মিললো, 9 দিয়ে মিললো, 12 দিয়ে নাও মিলতে পারে, কিন্তু 12 দিয়ে যদি আমি 3টার মিলাইতে পারি তার মানে সব মিলবে। দ্যাটস আমি বড় সংখ্যাটা নেই, শুধুমাত্র তাদের নামটা পড়ি, এবং এটা করাটা অনেক সহজ। এভাবে কাটাকাটি দাগাদাগি করার আমার প্রয়োজন নাই, মোটামুটি একটু সামনে গেলে আনসারটা পেয়ে যায়। অনেক সময় চেহারা দেখে তো বোঝা যায়, আপনি করতে করতে এভাবে করতে করতে অবস্থা হয়ে যাবেন, আপনি চেহারা দেখে বুঝবেন যে আরে 12 তো 36 দিয়ে 3টা মিলে যাবে, শেষ, 4 নং 36 শেষ। বুঝতে পারছি? সো দিস ইজ দ্য মানে অ্যানাদার অ্যাপ্রোচ। তো আপনার প্রতিটা অ্যাপ্রোচের মধ্যে একটু স্মার্টনেস থাকা লাগবে। কনভেনশনাল যে মেথড আমরা এতদিন শিখেছি সেগুলো প্রয়োজন আছে, সেগুলো আমাদের বেসিক জানার প্রয়োজন আছে, বাট নট অলওয়েজ আপনাকে সেই মেথডে যেতে হবে। সেই মেথডে গেলে আপনার হয়তো বা আপনি হয়তো সময় সংকলন করতে পারবেন না। সো এলসিএম একটা স্মার্ট অ্যাপ্রোচ আমরা দেখলাম। এবার আমরা যেটা এতক্ষণ যত কথা বললাম যেটার জন্য, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন নিয়ে কথা বলার জন্য। ফ্যাক্টরাইজেশন, অলরাইট? সো ফ্যাক্টরাইজেশনটা কি? ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে একটু আগে আমরা ফ্যাক্টর শিখলাম, যে ফ্যাক্টর হচ্ছে কোনো একটা সংখ্যাকে ভাঙলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে ফ্যাক্টর। কোনো একটা সংখ্যাকে ভাঙলে যেই ইন্টিজার গুলোকে পাওয়া যায় সেগুলো হচ্ছে তার ফ্যাক্টর। ওকে ফাইন, তাহলে আমরা ফ্যাক্টর বের করবো কিভাবে? ফ্যাক্টর বের করার পদ্ধতিটাকে ফ্যাক্টরাইজেশন বলা হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ভাই 12 ফ্যাক্টর কারা কারা, তাহলে আমরা কি করতাম? এই যে 12 এইভাবে কাটতাম না, 6 তারপরে আবার 2 আবার 3, তখন হচ্ছে কি করতাম যে 3 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এইভাবে বের করতাম। তো এই মেথডটা আমরা ছোটখাটো করছি, এটা খুবই কনভেনশনাল মেথড। এই মেথডে করাটা আসলে সবসময় মানে স্মার্ট অ্যাপ্রোচ না। তো এইটাকে বলা হয় রিভার্স বার্থডে কেক মেথড। মেথডটা কেন রিভার্স বার্থডে কেক নাম? দেখেন এখানে আমি যে দাগটা দিছি এরকম, তো এই দাগটাকে আমি যদি উল্টাই ফেলি, রিভার্স করে ফেলি, তাহলে দাগটা হয়ে যাবে কিরকম? এইরকম। তো আপনি এটার নিচে তো আরো একটা দাগ দিচ্ছেন, তখন সেই দাগটা চলে আসবে উপরে। আপনি এটার নিচে তো আরো একটা দাগ দিচ্ছেন, এরকম অনেকগুলো দাগ চলছে না? তো আপনি এরকম করে দাগ দিয়েই থাকবেন। তো দেখেন এটা দেখতে অনেকটা কিন্তু একটা বার্থডে কেকের মতো হয়েছে, এবং সেটা রিভার্স বার্থডে কেক বলে। দ্যাটস এই পদ্ধতিকে বলা হয় রিভার্স বার্থডে কেক মেথড। বাট এই পদ্ধতিটা ডেফিনেটলি কোনো মানে স্মার্ট অ্যাপ্রোচ না। সো আমরা কিন্তু এই পদ্ধতিতে এই জন্য যাবো না। সো আমরা এখন যে পদ্ধতিতে যাব সেই পদ্ধতিটাকে বলা হয়
ইউটিউব ফ্যাক্টরাইজেশন। এটা হচ্ছে আমরা যে ইউটিউব দেখি সেই ইউটিউব না, এটাকে ইউটিউব ফ্যাক্টরাইজেশন বলা হয়। যে মেথডে গেলে এই কাজটা করাটা আমার অনেক ইজিয়ার। ফর এক্সাম্পল আমি 12 মাল্টিপল 12 ফ্যাক্টর বের করতে চাই। 12 ফ্যাক্টর কারা কারা? 12 ফ্যাক্টর কারা কারা? আমি এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে দুইটা জিনিস কাজ করবো। এখানে একটা মিনিমাম রাখবো, এখানে একটা ম্যাক্সিমাম রাখবো। মানে হচ্ছে 12কে আমি তৈরি করব মিনিমাম আর ম্যাক্সিমাম সংখ্যার মাল্টিপল আকারে। তাহলে মিনিমাম ধরলাম 1, তাহলে 1 গুণ 12, তাহলে 2 গুণ 6। আস্তে আস্তে করে আমি বাড়াতে থাকবো, মিনিমামটা বাড়াতে থাকবো, ম্যাক্সিমামটা আস্তে আস্তে কমতে থাকবে। 3 গুণ 4। যখন দেখবেন যে এই দুইজনের মধ্যে গ্যাপ কাছাকাছি হয়ে গেছে, এখন পরের সংখ্যাটা করতে গেলে কত হয়? 4 গুণ 3 হওয়া উচিত, তাই না? তো যে অলরেডি 4 তো আমরা নিয়ে ফেলছি, যখনই রিপিটিশন আসবে তখন আপনি স্টপ হয়ে যাবেন, আপনার কাজ শেষ। আফটার দ্যাট আপনি যেটা করবেন, এই যে ইউ এর মতো একটা শেপ বানাবেন। এই যে এখান থেকে গুনবেন 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12, এরা সবাই হচ্ছে 12 ফ্যাক্টর। সিম্পল। এই কাজটা করা খুব সহজ, ঝামেলাপূর্ণ ছাড়া, এবং একবারে সবগুলো বের হয়ে আসে। আপনি এখান থেকে বলতেও পারবেন যে তার ফ্যাক্টর কয়টা আছে, প্লাস হচ্ছে কারা কারা তার ফ্যাক্টর। বাট আপনি যদি ওই মেথডে করতেন, যে এখান থেকে আপনি পাইছেন কত? 12 পাইছেন, 6 পাইছেন, 3 পাইছেন, আবার 3 দোকানে 6 হয়, আবার 6 দোকানে 12 হয়, হ্যাঁ, মাঝখান দিয়ে আবার ওই যে 3 আর 4 মিলায় হয়, তো 4ও আপনার এটার মধ্যে আসবে। তো এই কাজটা করার পরে কিন্তু আপনার আবার খুঁজতে হবে যে কারা কারা, কম্বিনেশনটা বানাইতে হবে। বাট এখানে কম্বিনেশন বানানোর কিছু নাই। এটা 12 দিয়ে দেখালাম। আপনার বড় সড় সংখ্যা হয় তাহলে আপনার এই কাজটা আরো একটু ইজিয়ার হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি 80, 80 এর ফ্যাক্টর কারা, তাহলে আপনি কি করতেন? এটিকে বানাতেন কিভাবে? 1 ইন্টু 80, 2 ইন্টু 40, 3 দিয়ে যায় না, 4 ইন্টু 20, 5 ইন্টু 16, তারপরে 6, 6 যায় 7, যায় 8, 8 ইন্টু 10, ব্যাস শেষ। এগুলো তো আমরা মুখোমুখি করতে পারি। তার মানে হচ্ছে 1 2 4 5 8 10 16 20 40 80, এরা হচ্ছে সব 80 এর ফ্যাক্টর। অলরাইট, এটাকে বলা হয় ইউটিউব ফ্যাক্টরাইজেশন মেথড। এখন নট অলওয়েজ এই জিআরই আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই 80 এর ফ্যাক্টর কয়টা, কিংবা 80 এর ফ্যাক্টর কারা কারা। এগুলো আপনার কাজে লাগবে বিভিন্ন অঙ্ক করার সময়। বাট অনেক সময় এটাও কাজে লাগে যে আপনার ফ্যাক্টর বের করার প্রয়োজন হয় না, যে কে কে তার ফ্যাক্টর। আপনার এটা জানার প্রয়োজন হয় যে 80 এর কতগুলা ফ্যাক্টর থাকতে পারে। সো ফ্যাক্টর কয়টা আছে এটা যদি জানলে আমার কাজ হয়ে যায়, তাহলে আমরা সেই কাজটা করতে পারি। এখন এইভাবে যদি বের করি, তাহলে কয়টা, আমার যদি শুধুমাত্র এটাই প্রয়োজন হয় যে কয়টা ফ্যাক্টর আছে, তাহলে তো আমার এত কষ্ট করার দরকার নাই। আমি তাহলে ডেফিনেটলি আমি অন্য কোনো অ্যাপ্রোচে যাবো, যেহেতু আমার জানান লাগতেছে না যে কয়টা কি কি ফ্যাক্টর আছে, আমার জানা লাগতেছে ফ্যাক্টর কয়টা, তাহলে আমি অন্য অ্যাপ্রোচে যাই। সেটা একটা ডিফারেন্ট মেথড আছে, যেটাকে আমার বলা হয় যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন নাম থেকে বোঝা যাচ্ছে যে প্রাইম নাম্বার দিয়ে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি। সেটা যেমন ধরো ফর এক্সাম্পল আমরা একটু আগে 80 এর ফ্যাক্টর কিন্তু বের করেছি। এখন 80 এর কয়টা ফ্যাক্টর আছে সেটা যদি বের করতে চাই, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আমরা করতে পারি। তো 80 কে কিভাবে লেখা যায়? 80 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে দেখা যায়। 80 কে লেখা যায়, ধরেন হচ্ছে আপনি লিখতে পারেন ডিরেক্টলি 8 ইনটু 10। এবার এই 8 ইনটু 10 কে আপনি লিখতে পারেন, 8 কে লিখতে পারেন 2 কিউব। প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজেশন করতে, দেখেন আমার টার্গেট হচ্ছে যেই সংখ্যাগুলো এখানে আছে তাদের প্রত্যেককে আমরা একটা প্রাইম নাম্বারের পাওয়ার আকারে প্রকাশ করার ট্রাই করব। তো 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, আর 10 কে লিখতে পারি 2 ইনটু 5। সো এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি, এখানে 2 এর পাওয়ার আছে 3, আর এখানে 1, দেখেন 2 টু দি পাওয়ার 4, আর এখানে 5 টু দি পাওয়ার 1। ওকে, সো আমরা এখন যেটা করলাম, দেখেন এখানে যে নাম্বারগুলো পড়ে আছে তার সবাই কিন্তু প্রাইম নাম্বার। এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এখন এখান থেকে তার ফ্যাক্টর কয়টা আছে সেটা বের করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা প্রাইম নাম্বার তো পাইলাম, তাদের পাওয়ারও পেলাম। এখন আমরা শুধুমাত্র তাদের পাওয়ার অংশটা নিয়ে কাজ করলে আমাদের কাজটা হয়ে যাবে। এখানে পাওয়ার আছে কত? 4, আর এখানে পাওয়ার আছে কত? 1। আপনার কাজ হচ্ছে যতগুলো পাওয়ার আছে, ধরেন এখানে আপনি আরো একটা পাইলেন যে 7 টু দি পাওয়ার 2, অথবা 9 টু দি পাওয়ার 9 তো হবে না, প্রাইম নাম্বার লাগবে, ধরেন 5 তো আছেই, ধরেন 3 টু দি পাওয়ার 6। তাহলে আপনি এখানে 2ও লিখতেন, এখানে 6ও লিখতেন। যতগুলো প্রাইম নাম্বারের উপর পাওয়ার থাকবে তাদেরকে প্রত্যেকে লিখবেন আপনি এখানে। ওকে, লেখার পরে প্রত্যেকের সাথে একটা এক্সট্রা 1 যোগ করে দেবেন। একই যোগ করতে হবে, 2 না, একই যোগ করতে হবে। যোগ করে দেন হচ্ছে এদের মধ্যে মাল্টিপল করে দিতে হবে। সো এখানে 4 এর একে 5, আর এখানে 1 আর 1 2, 5 দুগুণে 10। দ্যাট মিন্স 80 এর 10টা ফ্যাক্টর আছে। এই পদ্ধতিতে করলে আপনার আর আসলে ওই প্যারাটা খাওয়া লাগতেছে না, যে আপনার যদি এটাই জানা প্রয়োজন হয় যে 80 এর ফ্যাক্টর কয়টা,
তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন যে 80 এর 10টা ফ্যাক্টর আছে। দেখেন এখানে একটা বের করছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ফ্যাক্টরই আছে। সো পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আপনি তাদেরকে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর তাদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের সাথে প্রত্যেকের সাথে 1 যোগ করে দিবেন। যোগ করার পরে তাদের মধ্যে গুণ করবেন। Similarly, if I ask you যে 6250 how many factors does it have? তাহলে আপনি এখানে কি করতেন যে 625 কে আমরা লিখতে পারতাম যে এটাকে লেখা যায় ডিরেক্টলি এভাবে আম, একবারে ভাঙা ফেলি যে 625 গুণ হচ্ছে 10। এবার 625 কে কত লেখা যায়? 25 গুণ 25, তাই না? 25 25 গুণ করলে 625 হয় না? 25, হ্যাঁ 25 স্কোয়ার 10। ইন্টু 25। হ্যাঁ, তার মানে এটাকে লিখতে পারি এটা কত? 5 স্কয়ার 5 স্কয়ার। এত ডিটেল আপনি ডেফিনেটলি করবেন না, এগুলো করতে করতে আপনার হাতে চলে আসবে। তো এটা হয়ে যাবে 5 ইন্টু 2। তার মানে এখানে কত? 5 পাওয়ার হচ্ছে 2 2 5 4 টু দি আর পাওয়ার 5 5 টু দি 5 আর এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। সো 6 আপনার 2 তাহলে 18টা হ্যাঁ 5 18টা। একে 5 আর হচ্ছে 1 একে 1। সো কত আচ্ছা হলো? 2 2 6 তে গুণ 2 12টা। 12টা। সো 6250 এর 12টা ফ্যাক্টর আছে। See? এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। এটাকে যদি আমরা ওই মেথডে যাইতাম তাহলে ডেফিনেটলি অনেক বড় একটা সংখ্যা হইতো। এটা বের করা অনেক মনোটোনাস হতো এবং ক্লামসি একটা ক্যালকুলেশন হইতো। বাট দিস ইজ দ্য স্মার্ট অ্যাপ্রোচ। অলরাইট, সো এটাকে বলা হয় যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা কোন একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে সেটা বের করতে পারি। সি? ওকে। সো এরকম আরো অনেক মেথড আছে, অনেক কিছু আমাদেরকে জানতে হবে। যদি এগুলো জানি তাহলে আমাদের পরীক্ষার কাজটা কিন্তু এটা জিআরই হচ্ছে পুরো কাজটাই হচ্ছে ভাই আপনার থিওরির উপরে। আপনি যত থিওরি জানবেন তত বেটার। এবং এই থিওরি গুলো কিন্তু সব মানে উপপাদ্য হচ্ছে বিষয়। আমরা ছোটকালে উপপাদ্য আর অনুসিদ্ধান্ত পড়ছিলাম না? সব যে খুব একদম বেসিক এবং ফর্মুলার আকৃতি জিনিস হতে হবে তা কিন্তু না। অনুসিদ্ধান্ত আপনার জানতে হবে। অনুসিদ্ধান্ত যদি আপনি যত বেশি জানবেন আপনার দেখা গেছে একটা অঙ্ক আপনি ওই পরীক্ষার হলে বসেই উপপাদ্যের মতো প্রমাণ করে দেন হচ্ছে আনসারটা করলেন। আর এটা যদি আপনি আগেই বাসা থেকে করে আসতেন এবং আপনি জানতেন যে এই অঙ্কের এইভাবে করার পর এরকম একটা আনসার আসে, তাহলে কিন্তু আপনার আনসার কেউ আনসার করবে এটা 3 সেকেন্ডে আর আপনি আনসার করছেন এটা 1 মিনিটে। কারণ আপনি ওই থিওরিটা জানেন না, ওই অনুসিদ্ধান্তটা জানেন না। জানলে এটা 3 সেকেন্ড আনসার, এটা তো আমি জানি যে এটা এরকম হয়ে যায়, শেষ। তো যত থিওরি আপনি জানবেন, যত শর্টকাট আপনি জানবেন আপনার পরীক্ষা তত। এবং জিআরই এটা জানে যে হ্যাঁ এই অঙ্কটা 3 সেকেন্ড একদম ন্যূনতম 3 সেকেন্ড সময় অথবা 5 সেকেন্ডে এটা করা যায় অথবা 10 সেকেন্ডে করা যায়। সে দে নোস, সে তারা এইভাবেই ডিফিকাল্টি সেট করে। দ্যাটস ওয়াই আমরা ওই 35 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন আনসার করতে পারি না। কেউ পারে, কেউ পারে না। কারণ হচ্ছে সব শর্টকাট কিংবা সব থিওরি তো আসলে আমাদের জানা সম্ভব না, কিংবা অনেক সময় আমাদের ক্যালকুলেশন অত ফাস্ট হয় না। রাইট? এবার আমরা হচ্ছে ডিভিজিবিলিটি রুল দেখব। ডিভিজিবিলিটি রুলস অনেক প্রয়োজন, এটা আপনার ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব প্রয়োজন হবে। তো ডিভিজিবিলিটি রুলস আমরা কিন্তু জানি ছোটকালে 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে এগুলো রুলস কিন্তু আমরা জানি। সো জাস্ট একটু রিকল করি 2 এর ডিভিজিবিলিটি রুলস কারা? যে একটা ইভেন সংখ্যা হলেই কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাই না? এটা ছোটকালে আমরা শিখেছি। 3 এর ডিভিজিবিলিটি রুলস কারা? যে সংখ্যাগুলোর ডিজিট সাম, এটাকে বাংলায় বলে ডিজিট সাম। ইফ সরি ইফ ডিজিট সাম যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল। এগুলো আমরা জানি। 3 এর ডিভিজিবিলিটি রুলস আর 9 এর ডিভিজিবিলিটি রুলস সেম। দ্যাট মিন্স ডিজিট সামটা যদি 9 দিয়ে ভাগ যায় এবং ভাগ যাওয়ার পর মানে হচ্ছে ইন্টিজার আমরা রেজাল্ট পাই, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, তো 2 গেল, 3 গেল, 9 গেল। ওটা আবার 4 ডিভিজিবল রুলস কি? যে লাস্ট দুইটা ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, তাই তো? এটার সাথে 8 এর মিল আছে। লাস্ট 3টা ডিজিট যদি
8 দ্বারা ডিভিজিবল হয়? দ্যাট মিনস লাস্টের ডিজিটটা যদি জোড় হয় তাহলে 2 দিয়ে ডিভিজিবল, লাস্টের দুইটা সংখ্যা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে 4 দিয়ে ডিভিজিবল, আর যদি লাস্টের তিনটা সংখ্যা 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা 8 দিয়ে ডিভিজিবল। সো আমরা 2 গেল, 3 গেল, 4 গেল, 9, 8 গেল, 9 গেল, মাঝখানে বাকি আছে কোনটা? 6। তো 6 ডিভিজিবল রুলস কারা ভাই? এটা রুলসটা কারো জানা আছে? কিভাবে বুঝবে যে 6 দিয়ে ভাগ যায় কিনা? এনিবডি? ভাইয়া? ওকে, 6 ডিভিজিবল রুলসটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি কোনো রুলস নাই। 6 ডিভিজিবল রুলসটা হচ্ছে কোন একটা সংখ্যাকে আপনি দেখবেন যদি 2 দিয়ে ডিভিজিবল হয় কিনা। যদি সে 2 এবং 3 এই দুইটা রুলস মেইনটেইন করে তাহলে সে 6 দিয়ে ডিভিজিবল হবে। দ্যাট মিনস ওই সংখ্যাটা যদি 2 দিয়েও ভাগ যায়, ওই সংখ্যাটা যদি 3 দিয়েও ভাগ যায়, তার মানে ওই সংখ্যাটা ডেফিনেটলি 6 দিয়েও ভাগ যাবে। এটা অ্যাকচুয়ালি মানে ডিরেক্টলি কোনো রুলস নাই। ওকে ওকে, সো এইবার আসি হচ্ছে আমাদের, এগুলি তো মোটামুটি ডিভিজিবল রুলস, তাই না? আমরা জানলাম 2, জানলাম 3, জানলাম, আর 5 আছে। 5 কারা? যে লাস্ট ডিজিট 0 অথবা 5 হলে 5 দিয়ে ডিভিজিবল হবে, তাই তো? এই হচ্ছে আমাদের সব ডিভিজিবল রুলস, আমরা জাস্ট ছোটখাটো এগুলো শিখেছি। বাট আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে 7 দ্বারা ডিভিজিবল রুলস কি? 7 এ ডিভিজিবল রুলস আগেরগুলো আমরা সবাই জানি, কিন্তু 7 এরটা হয়তো বা আমরা সবাই জানি না। কারো জানা আছে? জানা থাকতেই পারে। ভাইয়া? কারো জানা জানা? নাই ভাই। ওকে, তাহলে আমরা একটু 7 দ্বারা 7 এর ডিভিজিবল রুলসটা একটু দেখি। 7 এর ডিভিজিবল রুলসটা কিন্তু অনেক সহজ। ফর এক্সাম্পল ধরুন আমি আমি অ্যাপ্রোচটাই দেখাই যে নিয়মটা কিভাবে, সেটাই দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। 562 ফর এক্সাম্পল, 562। এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই এটা কি 7 দিয়ে ডিভিজিবল? তাহলে এটা কিভাবে করবো? এটা করার নিয়ম হচ্ছে আপনি লাস্ট যে ডিজিট আছে প্রথমে সেই ডিজিটটাকে কেটে দিবেন। লাস্ট ডিজিটটা কত? 2, তাকে ডাবল করবেন। 2 এ ডাবল করলে কত হয়? 4। এখন এই ডিজিটটা তো কেটে দিয়েছেন, তাহলে 4 কে আপনি লিখবেন কোথায়? এই যে তার আগের যে ডিজিট আছে তার নিচে 4, দেন বিয়োগ করবেন। বিয়োগ করার পর পাবেন হচ্ছে 52। এই যে সংখ্যাটা আপনি পেলেন, যদি এই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই পুরো সংখ্যাটাও 7 দিয়ে ডিভিজিবল। এখন 52 কি 7 দিয়ে ডিভিজিবল? না, তার মানে এটা 7 দিয়ে ডিভিজিবল না। ওকে, আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরুন আমি বললাম যে 9681, 9681 এইটা কি 7 দিয়ে ডিভিজিবল? 9681 বলতে পারবেন? আগের পদ্ধতি আমি যেভাবে দেখালাম। দেখুন এটা লাস্ট ডিজিট কত আছে? 1, একে কেটে দিলাম, একের ডাবল কত? 2, 2 তাহলে এখানে থাকবে কত? 966 966। ওকে, এখন 966 তো আমার জন্য অনেক বড় একটা সংখ্যা। আবার 96 কেটে দিব হ্যাঁ 96 কিন্তু আমার জন্য অনেক বড় একটা সংখ্যা। 12 সো 6 কে কাটবো, 6 ডাবল হয়ে যাবে 12। এখন এই 12 কে লিখতে হবে এখানে, 84 হবে। তার আগে এটা হয়ে যাবে। সো 12 যখন বসাবো তাহলে এখানে কত থাকবে? 84। এখন 84 কি 7 দিয়ে ডিভিজিবল? ইয়েস, হ্যাঁ হ্যাঁ তার মানে এটা 7 দিয়ে ডিভিজিবল। সো আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে এরকম খালি কাটবেন, কাটবেন আর বিয়োগ করবেন, কাটবেন আর বিয়োগ করবেন, বিয়োগ করে যতক্ষণ না পর্যন্ত আপনার আয়ত্তের মধ্যে আসবে যে আপনি বলতে পারতেছেন না যে ভাই এই সংখ্যাটা কি 7 দিয়ে ডিভিজিবল, ততক্ষণ পর্যন্ত আপনি কাটতেই থাকবেন। এন্ড দেখেন কাটাকাটির পরে সবসময় যে 7 দিয়ে ডিভিজিবল হতেই হবে তা না। কাটাকাটির পর যদি যোগফল বিয়োগফলটা 0 হয় তাহলে কিন্তু আপনার সেটা ডিভিজিবল হবে। দ্যাট মিনস এই 4 কে কাটলেন, 4 এর ডাবল কত? 8, 8 বিয়োগ করলে কিন্তু 0 হচ্ছে। সেখান থেকে বলা যায় যে যদি 0 হয় তাহলে আপনার এই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল, অথবা যদি ওটা 7 দিয়ে ডিভিজিবল হয় ডাইরেক্ট তাহলে আপনার এটা 7 দিয়ে ডিভিজিবল। ইউ গট মাই পয়েন্ট? সো জাস্ট কাটবো, ডাবল করবো, বিয়োগ করবো, এটার কাটবো। ভিতরে এটার পিছনে কনসেপ্টটা কি, মানে এটা কেন হইতেছে? আচ্ছা, মানে এটা শর্টকাট না ম্যাজিক কনসেপ্টটা ট্রিকের মতো আছে? হ্যাঁ ম্যাজিকের মতোই এটা। মানে এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, ডিভিজিবল রুলসটা আসলে কোত্থেকে আসে? যেমন ধরেন এই যে এখানে ডিজিট সাম দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে
ইন্টিজার হয় তাহলে এটা 10 দিয়ে ডিভিজিবল। এটা কিন্তু কাইন্ড অফ প্রত্যেকের একটা লজিক আছে, কিন্তু কাইন্ড অফ ম্যাজিকের মতো। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন 562 সংখ্যাটাকে যখন আপনি 7 দিয়ে ভাগ করেন, আপনি এইভাবে চিন্তা করেন 562 7 দিয়ে যখন ভাগ করছেন তখন কি দাঁড়ায়, 7 8 56, এটা মিলে গেল, 7 8 56 মিলে গেল। লাস্টের সংখ্যাটা কত হচ্ছে 2। এই 2 এর কারণে কিন্তু এটা 7 দিয়ে ডিভিজিবল হয় না, তাই না? এখানে যদি 2 না থেকে 7 থাকতো তাহলে হতো। তাহলে কিন্তু এটা হতো। এখন ওই 2 কে যখন আপনি ডাবল করে 4 করলেন তখন আপনার বিয়োগফলটা কত আসলো, 52। আচ্ছা, যেটা ডিভিজিবল সেটা দেখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এটা তো আসলে না, তাহলে এটা বুঝতে হবে 9681। তো আমরা যখন 96 কে দিয়ে 7 দিয়ে ভাগ করব তাহলে কত হবে, 7 13 91। তো 91 থাকবে কত, 5 58, 7 8 56 থাকবে কত, 21, লাস্টে কত 21 থাকলো, তাই না? এই 21 এর কারণেই কিন্তু এটা আমার 7 দিয়ে ডিভিজিবল হয়েছে। আদারওয়াইজ আগের সংখ্যা তো আমার যাই হোক আমার ক্যারি করতে করতে লাস্ট পর্যন্ত আসবে। এখন এটা কেন হয়, কারণ আপনি যখন এটা ডাবল করছেন তখন ডাবল এই সংখ্যাটা এই জায়গা থেকে যখন বিয়োগ করলেন তখন কত থাকবে, 966। এই 96 কি আমরা কিন্তু যদি জানতাম যে 7 দিয়ে ডিভিজিবল কিনা তাহলেও কিন্তু আমার হতো। এখন এই 966 ডাবল কেন করা হলো, কারণ আপনি যখন এখানে ডাবল করে সংখ্যাটা আনতেছেন তখন ওই সাথে সাথে এটা ক্যারিটা মিলে যায়। আপনি যখন ডাবল করে এনে এটা বিয়োগ করেন তখন এটা সাথে সাথে সংখ্যাটার ক্যারিটা মিলে যায়। তো যখন আপনি এরকম ক্যারি বারবার করার পর এটা মিলে যাচ্ছে, একবার করেন, দুবার করেন, তিনবার করেন, মিলে যাওয়ার কারণেই আমার এটা 7 দিয়ে ডিভিজিবল হয়। তো 9681, এখানে 81 না থেকে যদি 82 দিতাম তাহলে কিন্তু এটা 7 দিয়ে ডিভিজিবল হতো না, তখন এই সংখ্যাটা হয়ে যেত 22। কারণ কি, ওই যে ক্যারি এসে আমার এটা 22 হতো। তো 22 তার আমার সাথে ডিভিজিবল না। তো এই জন্য আপনি যখন 4 বিয়োগ করলেন, 4 এর পরে আপনি হচ্ছে 8 বিয়োগ করলেন, তাহলে 8 4 12, 12 বিয়োগ করলেন, আপনার সংখ্যাটা কিন্তু কত হলো, 2 ছিল। সো এই 2 কে যখন থেকে যে আপনি যখন 12 বিয়োগ করলেন তখন ওই সংখ্যা থেকে ওই ক্যারি গুলা কিভাবে আস্তে আস্তে মাইনাস হতে থাকে। ক্যারি মাইনাস হওয়ার পরে ফাইনালি যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আপনি দেখতেছেন যে সেটা 7 দিয়ে যায় কিনা। মানে এটা জাস্ট নান আদার দ্য প্রসেস। আপনি এই ক্যারি গুলোকে এখান থেকে আস্তে আস্তে ডানে যেতেন, আর এখান থেকে আপনি হচ্ছে উল্টাভাবে ক্যারি গুলোকে আস্তে আস্তে এখান থেকে মাইনাস করতেছেন। মাইনাস করার পর ফাইনালি যে ছোট সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যাটা আপনি তখন দেখতেছেন যে হ্যাঁ ডিরেক্টলি এটা 7 দিয়ে ভাগ যায় কিনা। এটাই অ্যাকচুয়ালি লজিক, দ্যার ইজ নো আদার লজিক। এটার জন্য আসলে আর কোনো লজিক নাই। এটার একটা লজিক আছে, এই জন্য আমি এটা বলতে পারছি। বাট আমি এরপরে যেই সংখ্যাগুলো দেখাবো সেগুলো আর কোনো লজিক নাই। যেমন 3-এরটার কিন্তু লজিক নাই, 9-এরটারও কোনো লজিক নাই। এটা জাস্ট এটা মানে একটা সিস্টেম হয়ে গেছে যে এটা কি অবজার্ভ করছে যে হ্যাঁ এরকম হয়, দেন দে ফাইন্ড দ্যাট। অ্যালজেব্রিক ওয়েতে ডেফিনেটলি এটা হয়তো প্রুফ করা সম্ভব। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আরেকটা জানি, সেটা হচ্ছে 11 এর ডিভিজিবল। এটা কারো জানা আছে? 11 11 এর ডিভিজিবল রুলস কারো জানা আছে? ওকে না ভাই, আমার তো না। ওকে, তাহলে অ্যাপ্রোচটা দেখাই। মনে করুন 5 0 2 4 8 দিলাম। এই সংখ্যাটা বড় একটা সংখ্যা দিছি, এটা কি ভাই 11 দিয়ে ভাগ যায় কিনা আমি সেটা চেক করব। তো এটা চেক করার নিয়মটা হচ্ছে, এটা পদ্ধতিটা হচ্ছে যে আপনি একটার পর একটা সংখ্যা ধরবেন। 5 ধরলেন, এরপর একটা বাদ দিয়ে আরেকটা ধরবেন, এরপর আবার একটা বাদ দিয়ে আরেকটা ধরবেন। এবার যাদেরকে বাদ দিয়েছেন তাদেরকে আবার একটা ধরবেন। মানে হচ্ছে যে ছোটকালে আমরা সিরিজ করছিলাম না, মনে করেন যে 12, হ্যাঁ, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 13, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 14, এরপর হচ্ছে 9। এখানে কিন্তু দুইটা সিরিজ আছে, তাই না? একটা হচ্ছে 12 13 14, আর একটা হচ্ছে 7 8 9। তো এটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আপনি যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে দুইটা সিরিজ ভাগ করে ফেলবেন। একটা হচ্ছে একটা সংখ্যা বাদ দিয়ে এখন আপনি প্রথম সংখ্যাটা ধরেন, অথবা আপনি চাইলে এমনও করতে পারতেন যে ভাই উল্টা করলাম, যে ভাই আমি প্রথমটা বাদ দিয়ে পরেরটা ধরছি, তাহলে এইটা হইতো। দেন হচ্ছে আবার সেই একই একই কথা যেভাবেই করেন না কেন, হোয়াটএভার। তো আপনার কাজ হচ্ছে একটা বাদ দিয়ে একটা ধরবেন, দেন তাদের যোগফল করবেন। তো এখানে 5 আর 2 7 আর 8 15, তাহলে 15। আর এখানে হচ্ছে 0 আর 4, দ্যাট মিনস হচ্ছে 4। এখানে যোগফল পাইছেন 15 আর এখানে যোগফল পাইছেন 14। এবার হচ্ছে আপনি তাদের সাবট্রাকশন করবেন। কার থেকে কারা করবে সেটা কোনো মুখ্য বিষয় না। আপনি 4 থেকে 15 করবেন না 15 থেকে 4 করবেন, আপনি সবসময় বড় সংখ্যাটা থেকে ছোটটা করে দেবেন। তাহলে 15 আর 4 বিয়োগ করলে কত হচ্ছে, 11। ফাইনালি যে সংখ্যাটা এখন এখানে পেলেন 11, এই সংখ্যাটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবল। ইভেন যদি এরকম হয় যে এখানে আপনি 0 পাইছেন, ওই আগেরটার মতো যদি বিয়োগফলটা 0 হয় তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফাইনালি আমি 11 পেয়েছি, 11 তো 11 দিয়ে ডিভিজিবল, তার মানে এই সংখ্যাটা পুরো বড় সংখ্যাটা ডেফিনেটলি 11 দিয়ে ডিভিজিবল। গট মাই পয়েন্ট? সো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে একটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল ধরুন আমি বললাম যে 1331, এই সংখ্যাটা কি 11 দিয়ে ডিভিজিবল কিনা। এটা সহজ ছোট একটা সংখ্যা দিচ্ছি, দেখেন এখানে 1 আর 3 4, আবার 3 আর 1 4, বিয়োগ করলে কত হচ্ছে
জিরো হবে, জিরো। জিরো তো যাবে না। সো জিরো যদি হয়, হ্যাঁ জিরো হলে ও ডিভিজিবল হবে। যাবে। হ্যাঁ এটাই বললাম যে ভাইয়া যদি বিয়োগফল 11 ও দিয়ে আচ্ছা ডিভিজিবল হয় এবং যদি জিরো আসে তাহলে বোথ সাইডে এটা আচ্ছা ডিভিজিবল। আচ্ছা। আগেরটার ক্ষেত্রেও কিন্তু তাই ভাইয়া, এই যে আমরা যখন ডিভিজিবল দেখেছি, আমরা যখন কি বলে 7 ডিভিজিবল দেখছি যে এরকম ভাগ করে করে বিয়োগ করতে করতে লাস্টে যদি আমাদের জিরো আসে, বিয়োগফলটা যদি জিরো চলে আসে, তাহলে সেটা 7 দিয়ে ডিভিজিবল। আর যদি সংখ্যাটা বিয়োগ 7 ভিন্ন মানে জিরো ভিন্ন অন্য কোনো সংখ্যা আসে এবং সেটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ডিভিজিবল হয়। সিমিলারলি এখানেও তাই, যদি বিয়োগফল জিরো আসে তাহলে সেই সংখ্যাটা ডেফিনেটলি 11 দিয়ে ডিভিজিবল। অলরাইট, সো এই যে এতক্ষণ যা যা শিখলাম, এই সংখ্যাগুলো সবই হচ্ছে, এগুলো সবই হচ্ছে আমার মানে মেন্টাল ক্যালকুলেশন কিংবা আমাদের আনসার পিক করার ক্ষেত্রে কাজে লাগবে। স্মার্টলি আমরা দ্রুত আনসার করতে পারবো। সো আর একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই, বলেন তো এটা আনসারটা কি হবে? ধরেন 11 27 28, এটা কি 11 দিয়ে ডিভিজিবল কিনা আমাকে একটু জানান তো, বলুন এটা কি 11 দিয়ে ডিভিজিবল কিনা? এগুলো মুখে মুখে করে ফেলতে হবে। হ্যাঁ যাই ভাই, 11 যায়, 5 আর 16, হুম 11 হয় যাবে। কিভাবে করবো? আমি এই তো যে জানি। এখানে 15 হবে, হুম, মানে 5 আর 16 হবে, এক এত করে প্যারা 15 নেওয়ার দরকার নেই। 1 আর 2 3, 3 3 আর 2 আর 5 5। আর 16। ওকে, আর এখানে হচ্ছে 1 আর 7 8, 8 আর 16, তাহলে 5 আর 16 পাইছি। 11 বিয়োগফল 11 হচ্ছে, ফাইন। মাইনাস 11 হোক আর যাই হোক, আমার বিয়োগফল 11 হয়েছে, সো এটা 11 দিয়ে ডিভিজিবল। এটা করতে কিন্তু 3 সেকেন্ডের বেশি সময় লাগে না। প্রথম স্টেপ এটা, আরো কম সময় করা যায়। সো তাহলে 11 ডিভিজিবলটা আমরা শিখে গেলাম। অলরাইট, এরপর ক্যালকুলেশন আরো অনেক ব্যাপার, অনেক ট্রিক্স আছে যেগুলো আমরা আস্তে আস্তে আরো দেখবো। চাইলে আসলে আজকে পুরো ক্লাসটা কিন্তু আমরা ক্যালকুলেশনের উপরে চালিয়ে দিতে পারি, বাট একদিনে সব শিখেলে যেটা হয়, প্রথম কথা হচ্ছে সব মনে থাকে না, প্লাস হচ্ছে যে সব মাথায় থাকে না। তো অল্প অল্প করে শেখাটাই বেটার। আমার কাছে মনে হয় যে অল্প অল্প শেখাটাই হচ্ছে উত্তম। ওকে, সো আমরা প্রতি ক্লাসে অল্প অল্প কিছু না কিছু ক্যালকুলেশন ট্রিক্স আমি আপনাদের দেখানোর ট্রাই করবো, তাহলে দেখবেন যে আপনাদের আসলে মনে থাকবে। এটা আজকে যা যা শিখলেন এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। এগুলো জিনিসগুলো কিন্তু ভাই সহজ, কিন্তু আপনি 100% শিখে থাকলে মনে থাকবে না। কালকে সকালে আপনি ভুলে যাবেন সাথে যে ডিভিজিবল রুলসে কি ছিল, যদি বাসায় প্র্যাকটিস না করেন আর কি। ওকে, কটা বাজে? 11টা বেজে গেছে। তো আমরা কি আজকে আরেকটু কন্টিনিউ করব, আরো কিছুক্ষণ করব, নাকি আজকে এই পর্যন্ত রেখে দিব? আপনাদের কি বোর লাগতেছে নাকি কেমন আমার কোনো চলবে? প্রবলেম নাই, বাকিদের আচ্ছা আচ্ছা, আমি তো অলরেডি দেরিতে জয়েন করছি। 11টা হয়ে গেছে। এরপরে যে টপিকটা আমরা হচ্ছে রিমাইন্ডার ইস্যুটা শিখবো। রিমাইন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। সো এটা করতে একটু সময় লাগবে, অ্যাটলিস্ট 30 মিনিট সময় লাগবে রিমাইন্ডার নিয়ে কথা বলতে। সো তাহলে একটা কাজ করি, আজকে ক্লাসটা আমরা এখানেই আজকে সমাপ্ত ঘোষণা করি। তো এরপরে যে ফর্মালি যে ক্লাসটা, কন্ট্রাক্ট ক্লাসটা হবে, সেখান থেকে আমরা হচ্ছে রিমাইন্ডার ইস্যু থেকে স্টার্ট করব। কারণ রিমাইন্ডার নিয়ে আসলে অনেক কথা আছে। রিমাইন্ডারের মধ্যে এটা সহজ জিনিস, কিন্তু এটা আসলে খুব কমপ্লিকেটেড। এটা দিয়ে অনেক ধরনের কোশ্চেন হয়। সো আমি এটা চাচ্ছি না যে খুব মানে তাড়াহুড়া করে শেষ করতে, ধীরে ধীরে এটা নিয়ে অল্প স্বল্প করে একদম স্লোলি ইন ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আগামীকাল আপনাদের হচ্ছে একটা ভার্বালের ফ্রি ক্লাস থাকবে। সাকিব ক্লাসটা নিবে ভার্বাল। সো ভার্বাল ক্লাসও আপনারা এরকম কিছু জিনিস আপনারা দেখবেন যে ভার্বাল ক্লাসগুলো কেমন হয়। দেন হচ্ছে আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা আমাদের এই ব্যাচগুলোতে আসলে কন্টিনিউ করবেন কিনা। ঠিক আছে, সো এটা একটা ক্লাস গেল এবং এটা অবশ্যই আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিব, আপনারা রেকর্ডটা দেখতে পারবেন। যারা মিস করেছেন কিংবা আপনাদের যদি আবার দেখার প্রয়োজন হয়, ডেফিনেটলি ইউ উইল ক্যান চেক দ্যাট। ফরমাল ক্লাসটা আমরা আপলোড করে দিব। এরপরে হচ্ছে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা ওপেন করবো, যে পেমেন্ট যারা যারা করতে চান, যারা অলরেডি করে ফেলছেন তাদের তো অলরেডি আগাম থ্যাংক ইউ। তো তাহলে আজকে ভাই কি? আমার একটু একটু মানে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। বলুন ভাই বলুন। নরমালি ভাই এই যে এতগুলো ট্রিক্স আমরা নরমালি কি এগুলো মানে সবকিছু মাথায় থাকবে নাকি প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে এরকম ভাই, এখন তো কিছুই দেখায় না। আজকে যা দেখাইলাম এটা তো কিছুই না, মানে এটা জাস্ট হচ্ছে আপনার বলতে গেলে 100 ভাগের 1 ভাগ। হয়তো বা আজকে 1 ভাগও দেখাইতে পারছি কিনা জানি না। এগুলো আসলে কিছুই না। এই যে জিনিসগুলো আমি যে দেখালাম, শুরুর দিকে আমার এরকম মনে হয়েছে ওয়াও এত এত কিছু দেখতেছি, যখন ভালোই লাগতেছে, পরে যখন আমি নিজে প্র্যাকটিস করতে গেছি, আর এটা তো ভুলে গেলাম কি যেন ছিল। কিচ্ছু না ভাই, জাস্ট আপনি আচ্ছা আরেকটা বিষয় যে ভাই ধরেন, যখন আমরা যখন ক্লাস করি তখন তো নরমালি নোট করা যায় না। মানে এখন তো নোট করলে বোঝার একটা প্রবলেম হয়।
হুম তো হুম। যেটা করতে হবে মানে এই সবগুলা বিষয় তো আসলে একটু যদি জাস্ট নোট করা থাকে বা তাহলে যেটা করতে হবে হয়তো বা ভিডিও দেখে দেখে নোট করে রাখতে হবে, কারণ এগুলো থাকে একটা ট্রিক্স বা একটা আপনার শর্টকাট না মানে। ভাইয়া, এটা আপনার করার প্রয়োজন না। আপনি সুন্দর করে খাতা কলম নিয়ে প্রতি ক্লাসে বসবেন। প্রতি ক্লাসে আপনি খাতা, আমি সিস্টেমটা শিখাই দিচ্ছি। অনলাইন ক্লাসে একটাই সুবিধা, যেটা অফলাইনে না। অফলাইন ক্লাসে কিন্তু আপনার ওই স্যার বুঝায়, তখন আপনার কিন্তু নোট নিতে দিতে আপনার কিন্তু বুঝতে কষ্ট হয়। কিন্তু স্যার একবার, এটা হচ্ছে রেডিওর মতো, একবার অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পর এটা কিন্তু আর রিউইন্ড হয় না। বাট আপনি হুম, যদি এইখানে ক্লাস করছেন, ক্লাস করার পরে এই ভিডিওটা আপনি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই রাইট? আর কি, মানে হ্যাঁ, ভিডিওটা দেখে নোট করে রাখবো আর কি, যে এক্স্যাক্টলি। সো জিনিসটা আসলে আমি কভার হওয়া। ক্লাসে সুন্দরভাবে আপনি ঠান্ডা মাথায় বুঝবেন, না বুঝলে ইনস্ট্যান্ট সাথে সাথে কোশ্চেন করুন, ভাই এখানে বুঝি নাই, আবার বুঝাবো। আমি সবসময় বারবার একই ক্লাসে, আমার ক্লাসে হচ্ছে আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা জিনিস বলি যে ভাই আপনারা সবসময় ক্লাসে টাচিং থাকবেন। একটা জিনিস আপনি যদি 50 বার না বোঝেন, আমি আপনাকে 50 বার বুঝাবো। সে একটা টপিক নিয়ে আমি সারাদিন ক্লাস শেষ করে দেবো। প্লিজ আমার হাম্বল রিকোয়েস্ট যে কেউ না বুঝে চুপ করে বসে থাকবেন। অনেকে আছেন যে লজ্জা পায়, সবাই বুঝতেছে আমি বুঝতেছি না। ভাই লজ্জা পাইলে এই জীবনে কিছু করতে পারবেন না। একদম নির্লজ্জ হইতে হবে, টু টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবং ক্লাসে যখন অনেক কথা বলেন, আমি তাদেরকে মুখ থেকে জোর জোর করে জিজ্ঞেস করি, যারা আনসার কম দেয় তাদেরকে বারবার আস্ক করি। তো এটা রিজনটা হচ্ছে যে ইন্টারেক্টিভ থাকলে আপনি, আমার কথা হচ্ছে যে ভাই, আহ, আপনি আমার কাছে কিছু শিখে যান, আমি আপনাকে কিছু শিখাতে চাচ্ছি, আমার কাছ থেকে কিছু শিখে সেটা যদি আপনার উপকারে আসে, তাতেই আমি খুশি। আপনার স্কোরটা ভালো হবে। আহ, মানে এখানেই আমাদের সার্থকতা। স্টুডেন্টরা আমাদের কাছে ফেরত আসে কিংবা আমাদের কাছে এসে আমাদের সাথে যোগাযোগ রাখে শুধুমাত্র এই একটা জিনিসে। অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে আমরা প্রফেশনাল ওয়েতে দেখছি না। স্পেশালি আমি, আমার টিচিং প্রফেশনটা হচ্ছে আমার একটা হবি। এটা আমার বিজনেসের মধ্যে আমি কখনোই রাখি না। এটা আমার একটা হবি। ছোটবেলা থেকে আমার মানে পড়াতে ভাল লাগে। সো আমি এটাতে প্রচন্ড মানে আনন্দ ফিল করি। এটার মধ্যে আমার কোনো ক্লান্তি নেই। আমি সারাদিন, আমার এমনও আছে, আমার 10 ঘন্টা টানা 10 ঘন্টা ক্লাস নেওয়ার অভ্যাস আছে। আহ, সকাল 10টা থেকে ক্লাস শুরু করে রাত 9টা পর্যন্ত। মাঝখানে শুধু লাঞ্চ আর নামাজের একটু ব্রেক। একটানা ক্লাস। তো 11টার সময় আমার, 10টার সময় ক্লাস শেষ হতো। আফটার দ্যাট 9টার সময় ক্লাস হতো, বাসায় আস্তে আস্তে ধরেন 10টা 11টা। ওই 11:30টার সময় যদি আমাকে, আমি সবসময় স্টুডেন্টদেরকে টাইম দিই যে ভাই 11টার পরে আমাকে যদি কারো কোনো কোয়ারি থাকে 11টার পরে আমাকে নক দিবেন। তো 11:30টার সময় যদি আমাকে সারাদিন 10 ঘন্টা যদি